চন্দ্রিকা সবেমাত্র কিছু সবজি কিনে দোকান থেকে বেরোলো। যদিও ইরানের বাসায় আপাতত ওদের ঠিকানা, কিন্তু এভাবে হাত গুটিয়ে থাকতে ভালো লাগছিল না। সায়ানের অসুস্থতায় সবাই প্রায়শই মনমরা হয়ে থাকে। তার উপর শামু আর রুশির শীতল কলহ। যদিও রুশি শামুকে তেমন কিছু বলে না, কিন্তু শামু যা বলে রুশি ঠিক তার বিপরীত কাজটি করে, হোক সেটা ভালো কিংবা খারাপ। আর শামুও নিজের মুখের লাগাম টানতে পারে না, মুখে যা আসে তাই বলে ফেলে। তবে যখন শামুকেও দেখেছিল, তখন শামু ওর দেখার সবচেয়ে শান্ত আর মার্জিত মেয়ে ছিল ওর কাছে। ওকে খুব আদর করত আর নিজের বোনের মতো আগলে রাখতো, কিন্তু হঠাৎ সেই ঘটনার পর থেকে সে সম্পূর্ণ বদলে যায়। পূর্বের মতো শান্ত স্বরে কথা বলে না, এমনকি তার সকল অনুভূতি যেন বিলীন হয়ে গেছে। কাউকে না বিশ্বাস করে আর না কারোর সাথে নিজের কোনো কথা বলতে পারে। জীবন্ত লাশের মতো যেন বেঁচে আছে, যার অনুভূতি বলতে কিছু নেই। তবে একটা জিনিস তার বদলায়নি, সেটা হচ্ছে ওর খোঁজ নেওয়া। যদিও আগের মতো করে না, তবুও চন্দ্রিকার বেশ ভালো লাগতো। শামুর উপর দিয়ে খুব কঠোর হওয়ার চেষ্টা করলেও শি স্টিল কেয়ার্স। লন্ডনে শামুর কাছেই আসা চন্দ্রিকার, প্রথমত নিজের মায়ের থেকে আড়াল হওয়ার জন্য আর সব কিছু ভুলে যাওয়ার জন্য। কিন্তু সেটাই একমাত্র কারণ ছিল না। ওর উদ্দেশ্য ছিল শামুকে নিয়ে দেশে ফেরা। শামুর পরিবেশ বদলানো দরকার, তাহলে হয়তো নিজে অনেকটা বদলে যাবে। এই 2 বছর অনেক চেষ্টার পর বুঝতে পারলো শামু প্রস্তুত নয়, ও দেশে কোনো মূল্যেই ফিরে যেতে চায় না। কিন্তু চন্দ্রিকার সময় যে পুড়িয়ে যাচ্ছে, যাকে অপেক্ষার কথা বলে এসেছে, সে কি আদৌ অপেক্ষা করছে কিনা জানে না। তবে ওর মনে হয় ও অনেকটা দেরি করে ফেলেছে। ওর নিজ গন্তব্যে ফিরে যাওয়া উচিত। চন্দ্রিকা এই কয়েকদিনে সিদ্ধান্ত নিয়েছে সায়ানের স্বাস্থ্যের উন্নতি ঘটলেই ও দেশে ফিরে যাবে। শাহিদের নিকট ওর ফিরে যাওয়া উচিত। চন্দ্রিকা আনমনেই হাসছিল। ভাবনার এতটাই বিভোর ছিল যে আশেপাশে কোনো কিছুই নজরে পড়ছিল না। হঠাৎই একজনের সাথে ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে আসলো। সে মৃদু কণ্ঠে সরি বলার পর সামনে এগোতে লাগলো, আর চন্দ্রিকাও। কিন্তু ও থমকে গেল। প্রথমে মনে হলো ভুল শুনেছে, তাই আরও 2 কদম এগোলো, কিন্তু তারপরে থেমে গেল। ও ভুল শোনেনি, ও স্পষ্ট শুনেছে সেই কণ্ঠ। চন্দ্রিকা ফিরে তাকালো সেই রাস্তায়, কিন্তু কয়েকজন অপরিচিত মুখ ব্যতীত আর কাউকে দেখতে পেল না। ওর মস্তিষ্ক বলছিল ফিরে যেতে, যাকে সে খুঁজছে তার এখানে আসা সম্ভব নয়। কিন্তু তবুও চন্দ্রিকা আশেপাশে দেখতে লাগলো, চোখ দিয়ে খুঁজতে লাগলো সেই পরিচিত মুখ। প্রায় বেশ কিছুক্ষণ আশেপাশে উদ্দেশ্যহীনভাবে খোঁজার পর চন্দ্রিকা বাসায় ফিরতে পারল। কি মনে করলো, তবুও কয়েকবার ফিরে ফিরে তাকালো, যদি একবার তার দর্শন পায়। চন্দ্রিকা বাসায় ফিরে সোজা কিচেনে চলে গেল। রুশি তখন হালকা কিছু খাবার বানাতে ব্যস্ত। চন্দ্রিকাকে দেখে হালকা মুচকি হেসে বলল, তুমি আবার কষ্ট করে গেলে কেন? কাউকে বললেই তো এনে দিত। চন্দ্রিকা কিছু একটা বলতে চেয়েও বলল না, বরং বিনিময়ে হেসে বলল, সারাক্ষণ ঘরে বসে থেকে বোর হচ্ছিলাম, তাই তো একটু ফ্রেশ এয়ার নিতে গেলাম। তারপর বেশি কিছুক্ষণ চলে যাওয়ার পরেও হেসেলে কোনো শব্দ হলো না। হয়তো দুজনেই বলার মতো আর কোনো শব্দ খুঁজে পায়নি, তাই। চন্দ্রিকা সায়ানের ঘরের দিকে ঢুকতে নিতেই খুব জোরে মাথায় বাড়ি খেল। ভীষণ বিরক্তি নিয়ে সামনের মানুষটির দিকে তাকিয়ে থমকে গেল। চন্দ্রিকা খুব বেশি আনন্দিত হবে নাকি বিস্মিত হবে বুঝতে পারছিল না। সেখানে সে চুপচাপ দাঁড়িয়ে আছে। শাহেদ বেশ কিছুক্ষণ পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু চন্দ্রিকার কোনো ভাবান্তর না দেখে হালকা কেসে বলল, আপু, যদি সামনে থেকে একটু সরতেন। চন্দ্রিকা অপ্রস্তুত হয়ে দরজার সামনে থেকে সরে গেল, আর শাহেদ নিজের মতোই নিঃশব্দে চলে গেল। কিন্তু কেউ যদি গভীরভাবে লক্ষ্য করত, তবে বুঝত সেই হাসি আটকানোর কতটা প্রয়াস করছিল। চাপা হাসির কারণে শরীর মৃদু কেঁপে উঠেছিল। খুব কষ্টে হাসি আটকে সিঁড়ি দিয়ে নেমে সে সিঁড়িতে বসে খিলখিল করে হাসতে লাগলো। তারপর হঠাৎ হাসি থামিয়ে গম্ভীর হয়ে উঠল। আজ 2 বছরে খুব একটা কিছু বদলায়নি। চন্দ্রিকা সেই পূর্বের মতোই আছে, তবে নাকের ডগায় নতুন একটা তিল লক্ষ্য করেছে। শাহেদ যাতে চন্দ্রিকাকে আরও বেশি কিউট লাগে। শাহেদ সায়ানের অসুস্থতার খবর রুশি থেকে পেয়ে লন্ডনে আসতে চেয়েছিল, কিন্তু নিজের অফিসের কাজ আর আরও কিছু বাড়তি কাজ করার আর সময় হয়ে ওঠেনি। আজ এসে রুশি থেকে জানতে পারে চন্দ্রিকা এখানে। এক মুহূর্তের জন্য যেন থমকে গিয়েছিল, তারপর মৃদু হেসে ওঠে। তারপর চন্দ্রিকাকে দেখতে নিচের দোকানে গেল এবং ইচ্ছে করে ধাক্কা লাগিয়ে সরি বলে দোকানের পাশে লুকিয়ে পড়েছিল। তারপর বাড়ি ফিরে আসে চন্দ্রিকা পৌঁছানোর পূর্বেই। ও ওর কথা রেখেছে। এই 2 বছরে একদিনের জন্যও চন্দ্রিকার খোঁজ করেনি, বরং অপেক্ষা করে গেছে। কিন্তু চন্দ্রিকা যখন নিজেই ওর সামনে এসে দাঁড়িয়েছে, তবে এত সহজে তো আর তাকে হাতছাড়া হতে দিবে না, বরং নিজেই বানিয়ে হবে লন্ডন শহর ছাড়বে। সায়ানের যখন হুঁশ ফিরল, তখন প্রায় পরদিন সকাল। হাতে পায়ে জখম উন্নতির দিকে থাকলেও মুখ শুকিয়ে কাঠ। অস্পষ্ট স্বরে পানি পানি বলতে শামু পানি এগিয়ে দেয়।
চন্দ্রিকা দৌড়ে গিয়ে সবাইকে খবর দেয়। রুশি তখন রুহানকে খাইয়ে দিচ্ছিল পরম যত্নে। খবরটা শুনে যদিও ছুটে আসতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু এখন গেলে হয়তো শামুর মুখোমুখি হতে হবে, তাই রুশি থাই গেড়ে বসে রইল। রুহানকে ধীরে সুস্থে খাওয়াতে লাগলো। উদ্দেশ্য সবাই ঘর খালি করে দিলে একান্তভাবে সায়ানের সাথে দেখা করবে। ওদের মাঝে অনেক না বলা কথা রয়ে গেছে, যার পরিপূর্ণতা দরকার। অনেক প্রশ্নের জবাব এখনও ধোঁয়াশা, যদিও কিছু উত্তর ওর কাছে পানির মতো পরিষ্কার। রুহানকে খাওয়ানো শেষে উপরে গেল। দু একবার উকিঝুঁকি মারল আর সবাই ঘেরাও করে থাকায় সায়ানের মুখটা দেখা হয়নি, তাই দরজায় ঠাঁই মেরে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর একে একে সবাই বেরোতে লাগলো। শাহিদ বেরোতে শান্ত স্বরে বলল, আপু, ডোন্ট বি স্ক্যার্ড, সব ঠিক হয়ে যাবে। কথার মানে ধরতে না পারায় রুশি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়, কিন্তু শাহিদ বাড়তি একটা শব্দ না বলে চলে যায়। শামু যাওয়ার সময় রুশির দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। এই দৃষ্টিতে রাগ কিংবা ক্ষোভ ছিল না, তেমনি মায়াও ছিল না। শামুর দৃষ্টি উপেক্ষা করে রুশি সরাসরি রুমে ঢুকে পড়ল। সায়নকে হুঁশফিরা অবস্থায় হেলান দিয়ে ডাক্তারের কথা শুনতে। তার অবস্থার উন্নতি দেখে রুশি সুস্থ পেল। রুশি কিছু একটা বলতে যাবে, তার পূর্বে সায়ন ইশারা দিয়ে বলল পানি। রুশি দ্রুত এগিয়ে দেয়, আর সায়ন চুপচাপ কিছুক্ষণ বসে থেকে বলে, আপনার আসলে এসব করার আর প্রয়োজন নেই। আমি যেহেতু অনেকটাই সুস্থ, তাই আপনার কষ্ট করে আসতে হবে না আর। আমার সাহায্যের জন্য অন্য সদস্যরা রয়েছে, তারা বাকিটা সামলে নিতে পারবে। রুশির কথাটাই কিছুটা কষ্ট পেল, কিন্তু প্রকাশ করল না, বরং মেডিসিনের পাতা থেকে মেডিসিন বের করতে লাগলো। যে সায়ানের সামনে ধরতে যাবে, তখনই সায়ান দ্রুত হাত চেপে ধরল আর গম্ভীর স্বরে বলল, বললাম তো, আমার নার্সের প্রয়োজন নেই, আমার পরিবার সামলে নেবে বাকিটা। রুশি হাত হাওয়াতে থামিয়ে দিল আর অস্পষ্ট স্বরে বলল, নার্স? তারপরে কিছুটা কড়া গলায় বলল, এখন আমি বউ থেকে আবার নার্স হয়ে গেলাম, তাও এমন একজন যার প্রয়োজন নেই। বাহ! সায়ন কিছু না বলেই গম্ভীরভাবে তাকিয়ে রইল, আর রুশির মনে হলো সায়ন মজা করছে না, কিন্তু ওকে নার্স বলে ডাকছে কেন? রুশি সায়নকে বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করলো। সায়ন খুব গম্ভীর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে, কিন্তু ঠিক ব্রু কুঁচকানো নয়, যার অর্থ সায়ন বিরক্তি বোধ করছে না। সায়নের শরীর মৃদু কাঁপছে। রুশি কিছুক্ষণ ব্রু কুঁচকে তাকালো, তারপর কিছু না বলে বেশ বিরক্তি নিয়ে সায়নের মুখে মেডিসিনগুলো দিয়ে পানির গ্লাস এগিয়ে ধরলো আবারও। সায়ন দ্রুততার সাথে কিছু বলতে নিল, কিন্তু মেডিসিনের জন্য বলতে পারল না। কোনো রকম গিলে রশির দিকে রাগী দৃষ্টিতে তাকালো। হঠাৎই রুহানের কান্নার আওয়াজ শোনা যায় নিচ থেকে। রশি বেশ চিন্তিত কণ্ঠে দরজার পানে তাকালো আর ভাবতে লাগলো রুহানকে গিয়ে দেখা উচিত কিনা, কিন্তু শাইনকে পেলে যেতেও ইচ্ছে করছে না। দ্বিধাদ্বন্দ্বের মাঝে হঠাৎ চিন্তিত একটি কণ্ঠ বলে উঠল, রুহান কান্না করছে, আপনি ওকে গিয়ে দেখেন। রশি বিস্মিত হলো না, বরং চুপ হয়ে গেল। তারপর কিছুক্ষণ বাদে মুচকি হেসে তাকিয়ে বলল, আপনি আমাকে চিনেন? সায়ন হঠাৎই প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়লেও গম্ভীর কণ্ঠে বলল, চিনি তো, আপনি আমার নার্স। রুশি ব্রুকুসকে তাকাতেই ডাক্তার কাপা 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 কণ্ঠে অনেক কিছু বলল, যার বাবার তো এই যে। সায়ন তার মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় মস্তিষ্কে কিছু টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য সে অনেক স্মৃতি আর স্মৃতিতে থাকা মানুষকে ভুলে গিয়েছে। রুশি বুঝদারের মতোই মাথা নাড়ল, তারপর মুচকি হেসে বলল, কি অদ্ভুত তাই না মিস্টার খান, আপনি আমাকে ভুলে গেছেন, সাথে আমাদের সাথে জড়িত সকল কিছু। তার মানে আপনার আরও 5 বছর পূর্বে থেকে কিছুই মনে নেই, অথচ আপনি রোহানকে ঠিকই মনে রেখেছেন। আমি ছাড়া আদৌ কি রোহানের অস্তিত্ব জানা সম্ভব? সায়ন মাথা নিচু করে পেল, তারপর গড় গড় করে বলে দিল, এটা শাহিদের আইডিয়া ছিল। ওর মতে আমার তোমাকে এত সহজে ক্ষমা করে দেওয়া উচিত না, তাই তোমাকে না চিনতে পারার এই নাটক। ওর মতে এতে তোমার কিছুটা শিক্ষা হবে, আর তুমি আর অন্যের কথা সহজে বিশ্বাসও করবে না, আর না তাদের কথায় সিদ্ধান্ত নিবে। ইনানেরও মনে হয়েছে এটাই পারফেক্ট প্ল্যান, তাই তো আমি। সায়ন কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করেই অস্পষ্ট স্বরে বলল, সরি। রশি কিছু না বলে গম্ভীর হয়ে উঠল, মনে মনে ভীষণ রাগ। শাহিদকে কাছে ফেলে কাঁচা চিবিয়ে খাওয়ার ইচ্ছে জাগছে। ওর ভাই হয়েও ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে নির্দ্বিধায়। আবার কি অভিনয় রে বাবা, ডোন্ট বি স্কোয়াড, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রুশি নিজের হালকা রাগ ভিতরেই রেখে দিল। ডাক্তারকে বাহিরে যেতে বলল। ডাক্তার রুম থেকে বেরোতেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আপনার উপর আমি অন্যায় করেছি অনেক বেশি হয়তোবা। আপনি আমার দরুন বিনা দোষে 2 বছর জেল খেটেছেন, তার জন্য আমি সত্যি দুঃখিত। এই 2 বছরে এমন কোনো একটি দিন নেই যেদিন আমি আপনাকে জেলে পাঠানোর জন্য গিল্টি ফিল করিনি। কিন্তু সত্য এটাই যে আমি আপনাকে যতটাই ঘৃণা করতাম,
সেটার জন্য আমি এভাবে আপনাকে শাস্তি দেওয়ার কথা কখনোই ভাবিনি। প্রতিশোধ নেওয়ার জন্যই আমি শায়লা সেজে দেশে ফেরা, তবে সেটা এভাবে কখনো নিতে চাইনি। আমাকে রুহান আর আপনার মাঝে যে কোনো একজনকে বেছে নিতে বলা হয়েছিল। আপনার সাথে এমনটা করতে না চাইলেও রুহানকে দূরে ঠেলে দেওয়ার ক্ষমতা আমার ছিল না। আমি ওকে পেটে না ধরলেও নিজ হাতে বড় করেছি, সবসময় নিজের সন্তান ভেবে এসেছি। আমার সন্তান হারানোর পর ও আমার জীবনে এক ফালি রোদের মতো ছিল, যে আমাকে আশার আলো দেখিয়েছে। ওর কিছু হলে ওর কিছু কখনোই হতো না, বলতে পারো ওকে কিছু করার সাহস ছিল না কারো। রুশি অবাক হয়ে তাকালো, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, মানে? সায়ান হালকা হেসে বলল, বদ্ধ পাগলেও নিজের সন্তানকে আগলে রাখে, আর সীমন্ত মানসিকভাবে কিছুটা অসুস্থ। তোমার মনে হয় সে নিজের সন্তানকে মেরে ফেলার কথা কখনো ভাববে? সায়ানের কথা শুনে রুশি থমকে গেল, কয়েকটা ঢোক গেল। ও যেন নিজের কানকেও বিশ্বাস করাতে পারছে না। এবার বুঝতে পারছে রুহানের নাম সাবেস্টাইন অ্যান্ডিসন কেন ছিল, কিন্তু বিষয়টাও বিশ্বাস করতে চাইল না। মাথা নাড়িয়ে বলল, অসম্ভব, রুহান সিমনের সন্তান কি করে হতে পারে? সায়ান শান্ত কণ্ঠে বলল, আমিও বিশ্বাস করিনি, কিন্তু পরে বাধ্য হয়েছি, কারণ সিমন নিজের মুখে তা বলেছে। সিমনের অনেক নারীর সাথেই সম্পর্ক ছিল, আর রুহান তাদের একজনের সন্তান। রুহান ওর নিজের সন্তান এটাও জেনেছে তুমি দেশে ফেরার পর, আর তখনই সে তার নিজের প্ল্যান বদলে ফেলে। যেহেতু রুহান তোমার কাছে আছে, তাই রুহানকে নিজের কাছে নেওয়া সম্ভব নয়। তাই ও ইচ্ছে করেই আমার বিরুদ্ধে তোমাকে উস্কিয়েছে। এতে করে তুমি আমার বিরুদ্ধে প্রতিশোধ নিবে, যেমন তোমাকে বাধ্য করেছে আমাকে জেলে পাঠানোর জন্য। এতে আমি ভেবে নিব তুমি আমার উপর প্রতিশোধ নিয়েছো, যেটা আমি ভেবেছি। তারপরও ভেবেছিল আমিও তোমার উপর প্রতিশোধ নিব, আর আমাদের প্রতিশোধের খেলায় দুজনেই শেষ হয়ে যাব। রুহানকেও নিজের কাছে নিয়ে যেতে পারবে। রুশি প্রসঙ্গ পাল্টে বলল, আমি বললাম আর আপনি বিশ্বাস করে নিলেন জেলের বিষয়টা নিয়ে? শায়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার কাছে সম্পর্ক মনে হচ্ছে বিশ্বাস। যাই কিছু হয়ে যাক না কেন, সবার পূর্বে নিজের মানুষটির কাছে জানা আসলে কি হয়েছে। সত্যি বলতে তুমি যাই আমার কাছে বলেছ কিংবা বলো, আমি তা সত্যি বিশ্বাস করে ফেলি। একটি কথাও যাচাই করে দেখতে ইচ্ছে হয় না। রুশি দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকালো, তারপর বলল, কিন্তু আমি পারি না। কোনো কিছুকেই যেন চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে এখন আর পারি না। তাই আপনার কথাগুলোও বিশ্বাস হয়নি। হয়তো আপনি সেভাবে কিছু বলেননি, আর আমিও শুনতে চাইনি। তাই আমি মানছি আমি অনেক ভুল করেছি, বারবার অন্যদের বিশ্বাস করেছি আর আমাদের সম্পর্কে দূরত্ব বাড়িয়েছি। কিন্তু আমি কি পরিস্থিতির শিকার ছিলাম না? হ্যাঁ, আপনি আপনার স্থানে ঠিকই ছিলেন। যে আপনার বাবাকে হত্যার চেষ্টা করবে তাকে ভালোবাসা যায় না, কিংবা সে চোখে দেখাও যায় না, কিন্তু আমি তো সেই বিষয়টা তখন মানতে পারিনি। আমি অনেক দুর্বল ছিলাম আপনার প্রতি। আপনার দিনের পর দিন আমার প্রতি নিঃস্বপতায় আমি হাঁপিয়ে গিয়েছিলাম। আপনি কিছু বলেননি আমাকে, কিন্তু কিছু না বলেও অনেক কিছু বলেছেন। আমি প্রতি মুহূর্তে মনে করেছি আমি একজন খুনি, অথচ সেদিন রাতে আসলে কি হয়েছিল তার কিছুই আসলে আমি জানি না। আমি সবটা তাই মেনে নিতাম, এমনকি জেলে যাওয়া পর্যন্ত মেনে নিয়েছিলাম। কিন্তু আমার সন্তান, আমি জানি আপনি কিছুই করেননি, কিন্তু তখন তো জানতাম সব কিছুর জন্য আপনি দায়ী। আমি এসব কিছুই মানতে পারিনি, আর তাই তো আপনার প্রতি ঘৃণা শুরু সেখান থেকেই। তারপর বাবার কোম্পানির উপর অ্যাটাক, আর তিয়াশার সন্তানের বাবা আপনি। এইসব কিছু আমার মাথায় গেঁথে গিয়েছিল। আপনি আপনার স্থানে সঠিক, তবে আমি আমার স্থানে ভুল নই। সায়ন মৃদুস্বরে বলল, আমি তোমাকে কোনো দিনই ঘৃণা করিনি। তোমার প্রতি মায়া কাজ করতে বলেই তোমার থেকে দূরে থাকার চেষ্টা করতাম, যাতে তোমার প্রতি দুর্বল না হয়ে পড়ি। আমি কোথাও না কোথাও ভাবতাম তুমি বাবার সাথে কিছু করনি, তাই বারবার তোমাকে জিজ্ঞেস করতাম। তুমি যদি মুখ ফুটে একবার বলতে, রুশি, যে আমি এমনটি করিনি, আমি সত্যি তোমাকে বিশ্বাস করতাম। তুমি শুধু একবার বলেই দেখতে। আর এখন তো আমি জানি তুমি কিছু করনি। রুশি কাঁপা কণ্ঠে বলল, কে বলেছে আপনাকে? সাহিল। সায়ন তিক্ত কণ্ঠে বলল, তাহলে সাহিলও জানে বিষয়টা? তুমি সাহিলকে বলতে পেরেছ, অথচ আমাকে? যাই হোক, তোমাকে একটা গল্প বলি। সায়ন বালিশে মাথা দিয়ে চোখ বুজে ফেলল, তারপর শান্ত স্বরে বলতে শুরু করলো। অন্যদের লাভ ম্যারেজ হলেও সে অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী ছিল। বাবা পছন্দ করে বিয়ে করালো, আর সেও নিজের বাবার পছন্দকে বেশ পছন্দ করেই ফেলল। বউর কেয়ারিং আর মিষ্টি ভাষায় অল্প কয়েকদিনই তাকে ভালোবেসে ফেলল। তাদের সংসার ভালোই চলছিল। সন্তানকে নিয়ে হুট করে সব বদলে যেতে শুরু করলো। প্রথম প্রথম সে ভাবলো হয়তো অফিসে ব্যস্ততাই এই দূরত্বের কারণ, তাই অফিসের কাজের ফাঁকে স্ত্রীকেও সময় দেওয়া শুরু করলো। আর খুব দ্রুতই দূরত্বের কারণ বুঝতে পারলো। কিন্তু সে এ ব্যাপারে তার স্ত্রীকে কিছু বলেনি, বরং নিজেই সম্পূর্ণটা দিয়ে বোঝাতে চেয়েছে কতটা ভালোবাসে তাকে। স্ত্রী সেখান থেকে ফিরে আসলেও সম্পর্ক পূর্বের মতো রইল না, তবুও সংসার খুব ভালোই চলছিল।
সে এতটাই হেল্পলেস ছিল যে ভালোবাসার কাছে সে সবটা জেনেও কিছু করতে পারেনি, আর মৃত্যু সম্মুখে দাঁড়িয়েও কিছু করছে না। রুষি চুপ করে রইল। কিছু কিছু বাস্তবতা মেনে নেওয়া খুব কঠিন, অথচ কল্পনা রাজ্যে থাকাও তো সম্ভব নয়। রুষি সায়নকে আবার বলতে শুনল, আমি তার মতোই বড্ড অসহায় রুষি। সবটা জেনেও কিছু করার ক্ষমতা নেই। না সেদিন কিছু করতে পেরেছি, আর না আজ কিছু করতে পারবো। কিন্তু সম্পর্কটা কি আদৌ পূর্বের মতো থাকা সম্ভব? এই ধরনের অনুভূতিগুলো খুব কষ্টের। না ফেলে দেওয়া যায় আর না ধরে রাখা যায়। তবে আমি তাকে কখনোই ক্ষমা করতে পারবো না। রুষি জোর করে শ্বাস নিয়ে বলল, আর আমাকে ক্ষমা করতে পারবেন? শায়ন জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তোমারটা বলো, পারবে আমাকে মন থেকে ক্ষমা করে দিতে? রুষি শায়নের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, জানি না, ভেবে দেখিনি। তবে আজকাল আপনাকে খুব বিশ্বাস করতে ইচ্ছা করে। আপনি যা বলেন তাতে সন্দেহ করার অভিলাষ থাকে না। শায়ন রুষিকে ইশারা করলো পাশে এসে বসতে। রুষি বসতে মৃদু কণ্ঠে বলল, অতীত নিয়ে অনেক ভেবেছি, আর ভাবতে ইচ্ছে হয় না। আমি একটু শান্তি চাই রুষি। আমাদের বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে আমার অনেক স্বপ্ন। আমাদের ছোট্ট একটা সংসার হবে। আমাদের বাচ্চারা সারা ঘর জুড়ে ছুটোছুটি করবে, আর আমি তাদের মন ভরে দেখব। আমি এই দূরত্ব আর চাই না। এই লুকোছাপার প্রতিযোগিতায় আমি ক্লান্ত। আমি তোমাকে আমার অনুভূতির কথা বলতে চাই এই তোমাকে আমি কতটা মিস করেছি। ইচ্ছে করে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, ভালোবাসি, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। একটা সুযোগ দিবে আমায়? রুশু খুব করে বলতে চাইল হ্যাঁ। ও ওদের সম্পর্ক সাজাতে চায় নিজ হাতে। শায়ানের সাথে একসাথে থাকতে চায়, কিন্তু কেন যেন শায়ানের হঠাৎ কনফিউশনে লজ্জা পেলেও পূর্বের মতো হুট করে মুখের উপর কথা বলতে পারল না। নীরবতায় সম্মতির লক্ষণ। শায়ান যাতে এটা ধরে নেয় তাই ভেবে চুপ করে আছে। স্বভাবতই রুশি শায়ানের হাত ধরল, কিন্তু চমকে উঠল। জ্বরে শায়ানের শরীর পুড়ে যাচ্ছে। ও দ্রুত বলল, আপনার শরীর তো পুড়ে যাচ্ছে জ্বরে, আমি এক্ষুনি ডাক্তারকে ডাকছি। বলে উঠে যেতে নিলে শায়ান হাত ধরে বসিয়ে দিল। তারপর মুচকি হেসে বলল, তুমি এখানেই থাকো, কোথাও যেও না। আমি একটু রেস্টে নিলে জ্বর সেরে যাবে, ডাক্তারের দরকার নেই। রুশি উঠে যেতে চেয়েও উঠল না। কেন যেন শায়ানের কথা ফেলতে পারেনি। শায়ান রুশির হাত নিজের মাথায় রেখে মৃদু স্বরে বলল, মাথায় হাত বুলিয়ে দাও। রুশি তাই করতে লাগলো, আর শায়ান চোখ বুঝে অস্পষ্ট স্বরে বলতে লাগলো, একটা কোথাও দাগ রেখে যাই, জুড়িয়ে গেলে ক্ষত। জ্বরের একটা গন্ধ আছে, ভালোবাসার মতো। শাহেদ সবেমাত্র স্ট্রবেরি মুখে দিয়েছে, কিন্তু চিবানোর সুযোগ পায়নি। তার পূর্বেই কেউ একজন শক্ত করে ওর কান চেপে ধরল। শাহেদ মায়া কান্না করে বলল, বুবু, হাসতে লাগছে তো? আমি এখন বড় হয়ে গেছি না? এভাবে মান সম্মানের 12টা বাজাও কেন বলো তো? রুশি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, চুপ, তোর আজকে খবর আছে। কিসব বুদ্ধি দিস মানুষকে? এসব শয়তানি বুদ্ধি তোর মাথায় আসলো কি করে? ঋষি কথা বলতে বলতেই শাহিদকে টেনে নিয়ে যেতে লাগলো। টেবিলে বসে থাকা চন্দ্রিকার দৃশ্যটি দেখে বেশ মজা পেল। যখন থেকে শাহিদের সাথে দেখা হয়েছে তখন থেকে এমন ভাব করছে যেন ওকে কোনো জন্মে এসে দেখেনি। চন্দ্রিকার বেশ রাগ হলেও শাহিদের সাথে একা কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। চন্দ্রিকা হালকা চিল্লিয়ে বলল, ভাবি, আমার পক্ষ থেকে কয়েকটা কিলকুশি বেশি দিও। কিছু মানুষ তো এত পাকা অভিনেতা হয়ে গেছে যে মুখে খাবার রেখেও এমন ভান করে যেন খাবারটা শুয়েই দেখেনি। শাহেদ চন্দ্রিকার দিকে রাগে দৃষ্টিতে তাকালো, তারপর রুশির সাথে চলা শুরু করলো। রুশি রুমে ঢুকে রুমের দরজাটা হালকা বেরিয়ে দেয়। মুহূর্তে চাহনি বদলে গেল তার। বেশ গম্ভীর কণ্ঠে বলল, আমি তোমাকে যা করতে বলেছি তা করেছ? শাহেদ নিজের শার্টের কলা ঠিক করতে করতে বলল, সব কিছুই ঠিকঠাক আছে, তোমার অনুমতিতে সামনে এগোনো হবে। কিন্তু বুবু, বিষয়টা কি আরেকবার ভেবে দেখবে? রুশি কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবা বাবির কিছু নেই শাহেদ। আমি যা করেছি তার জন্য আমার বিন্দুমাত্র রিগ্রেট নেই। শিমুন মস্ত বড় ভুল করেছে। ওর ভুল মানুষের সাথে টক্কর দিয়ে ভুল করেছে। ওর সাহস কি করে হয় শায়ানের গায়ে হাত তোলার? ও নিজেকে বেশ ওভার স্মার্ট ভাবে, তাই তো? এখন থেকে পালিয়ে গেছে বাংলাদেশে। ভেবেছে আমরা তার খোঁজ কোনোদিনও পাবো না। কিন্তু ওর এই এক ভুল পদক্ষেপ ওর করা সমস্ত প্ল্যান ভেস্তে দিয়েছে। আমার এলাকায় থেকে আমার কাছের মানুষের ক্ষতি করবে, এটা কি ওর মন গড়া ইচ্ছে নয়? শাহেদ মাথা নাড়ল, তারপর কিছুটা সন্দিহান কণ্ঠে বলল, তাই বলে ওকে মেরে ফেলার প্ল্যান? রুশি চোখ বন্ধ করে নিল, তারপর কয়েক মুহূর্তে পরে চোখ খুলল। চোখের কার্নিশে ক্রোধ স্পষ্ট। ঠোঁটের কিছুটা হাসি রেখে বলল, আমি ওকে মারিনি। আমি শুধু তাই করেছি যা ও আমাদের সাথে করেছে। আমাদের একজনকে আরেকজনের বিরুদ্ধে বরকে দিয়েছে, আর আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলোকেও কালো ছায়া নষ্ট করে দিয়েছে। আমিও তাই করেছি।
যার কাছে ও আশ্রয় নিতে চেয়েছে আমি তাকেই ওর বিরুদ্ধে উস্কে দিয়েছি, আর ও করা প্ল্যানে ও নিজে হারিয়ে গেছে। আর যাই হোক, নিজের ক্রাইম পার্টনারের কাছ থেকে ধোঁকা পেয়েও তাকে বাঁচিয়ে রাখাটা বড্ড বোকামি, আর তারা সে বোকামি করেনি। রুশি গম্ভীরভাবে ভাবতে লাগলো কিছুদিন পূর্বের কথা। সাহিল থেকে কথাগুলো জানার পর থেকে ও সিমনের খোঁজ নিতে শুরু করে। সাহেলা চৌধুরীর পরিচয়ে এখনও অনেকে ওকে চিনে, আর ইনানের সুবাদে আরও কয়েকজনের সাথে থেকে সাহায্য নিতে পেরেছে। যদিও ইনান হয়তো জানে বিষয়টা, কিন্তু রুশিকেও কোনো প্রশ্ন করবে না, সেটা রুশি ভালো করেই জানত। রুশি যখন খোঁজ পায় যে সিমন বাংলাদেশে, তখনও সিমনের সাথে যোগাযোগ করেনি, বরং করেছে অন্য একজনের সাথে, তাও সিমনের আইডি হ্যাক করে, যেভাবে সিমন সায়ানের আইডি হ্যাক করেছিল। সম্পূর্ণ কাজটি শাহিদ করেছে, যেহেতু ও আইটি এক্সপার্ট। সিমনের আইডি থেকে মেসেজ পাঠায়, এটা বলে যে যদি সে সিমনকে লুকিয়ে থাকতে সাহায্য না করে তাহলে সায়ানকে সবটা জানিয়ে দিবে। আর ব্যাস, 24 ঘন্টার মাঝে ওরা খবর পায় যে সিমনকে কেউ মেরে ফেলেছে, তাও সেই একই ফ্ল্যাটে। সিমনের মৃত্যুর কারণ ইলেকট্রিক শক। যেহেতু সায়ানের সাথে লড়াইয়ের পর ও এমনিতেই দুর্বল ছিল, তাই ওকে মারা বেশ সহজ ছিল তার জন্য। রুশি অবাক হয়নি, সে মানুষটির ওই ফ্ল্যাটের সাথে যে আলাদা সম্পর্ক আছে যা ও পূর্বেই বুঝেছে। সায়ান রুশির জীবনের সকল ঘটনায় যেন ওই ফ্ল্যাটের সাথেই জড়িত। রুশি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হঠাৎ শাহেদ শান্ত স্বরে বলল, আর সিমনের ক্রাইম পার্টনার, তার সাথে কি করবে তুমি? তাকে নিয়ে এখনও কিছু ভাবিনি আমি। আমার এখনও কিছু প্রশ্নের জবাব খোঁজ করা বাকি, আর সিমন ছাড়া একমাত্র সেই প্রশ্নগুলোর জবাব দিতে পারবে। তার সাথে এরপরে কি করব তা নিয়ে এখনও ভাবছি, তবে তাকে আমি ছেড়ে কোনো দিনও দিব না। সায়ানের হয়তো তার সাথে কিছু করার ক্ষমতা নেই, কিন্তু আমি তার সাথে সম্পর্কিত নই। আমি নিজের স্বামীকেই ছাড়িনি। যদিও সবটা বোঝার ভুল ছিল, তাহলে তাকে কি করে ছেড়ে দিব? সে সবটার জন্য শাস্তি পাবে, তবে সিমনের মতো করে নয়। রুশি কথা শেষ করার পূর্বে দরজা খুলে খুব জোরে খুলে যায়। দরজার সামনে সামেরাকে দাঁড়িয়ে থাকতে দেখে শাহিদ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। আদৌ কতটুকু শুনেছে আর সেটা কিভাবে নিয়েছে তার চাহনি দেখে বোঝা মুশকিল, কিন্তু শাহিদের তুলনায় রুশির শান্ত জলের ন্যায় ভাবলেশীনভাবে দাঁড়ালো। শান্ত চাহনিতে এমনভাবে তাকিয়ে রয়েছে যেন শামর হুট করে আসা আর সবটুকু শোনাতে ওর কিছুই যায় আসে না। শামুর অস্তিত্ব ওর উপর বিশেষ ইফেক্ট ফেলছে বলে মনেও হয় না। শামু বিষয়টি লক্ষ্য করে ভ্রু কুঁচকে তাকালো, তারপর বলল, অন্যজনকে? সিমনের সাথে কে জড়িত ছিল? রশি শাহিদকে ইশারা করলো বাহিরে যেতে। শাহিদ প্রথমে যেতে না চাইলেও রশির চাহনি দেখে যেতে বাধ্য হলো। আজকাল রশির এমনভাবে তাকানোকেও বেশ ভয় পায়। শায়লার বুথ রশিকে ভর করেছে এমন মনে হয়। সায়ান যে কী করে শায়লা আর রশি দুজনকেই একত্রে সামলাবে কে জানে। শাহেদ বাহিরে যেতে রুশি শামুর দিকে তাকালো, তারপর শান্ত স্বরে বলল, বিষয়টা তোমার অজানা থাকার কথা নয়। তোমার ভাই যেহেতু জানে তুমি তার কিছুটা আঁচ পেয়েছ আমি জানি, তবে মনে রেখো তোমার বাবা কিংবা ভাই অসহায় হলেও আমি নই। আমি আর কাউকেই ছাড়ি না, যে আমার এতটুকুও ক্ষতি করে সে যেই হোক না কেন। শামু কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমাকে আমার এত অপছন্দ কেন জানো? রুশি মুচকি হেসে বলল, তোমার ভাইকে এত বছর কষ্ট দিয়েছি তাই হয়তো। তোমার ভাইকে তো আমি জেলেও পাঠিয়েছি, আমাকে অপছন্দ করা স্বাভাবিক কিছু নয়। সামাইরা মাথা নাড়ল, যাতে রুশি বুঝতে পারল ওর কারণটা সঠিক নয়। রুশি কিছুক্ষণ ভেবেও কিছু খুঁজে পেল না, তাই মৃদু স্বরে বলল, অপছন্দ যেহেতু তুমি করো, তাই কারণটাও তুমি খুব ভালো জানবে। শামু শান্ত স্বরে বলল, অপছন্দ করতাম, তাও কিন্তু সেই মুহূর্ত থেকে যখন আমি তোমাকে প্রথম দেখেছি। দরজার সামনে বসেছিলে, তাও কান্নারত অবস্থায়। সেই এক মুহূর্তে তোমার মাঝে আমি আমাকে খুঁজে পেয়েছিলাম। কোনো একদিন দরজার সামনে বসে একই অসহায় অবস্থায় আমি কাউকে বলেছিলাম আমাকে ছেড়ে না যেতে। অতীত মনে করার অনুভূতি সুখকর হয় না, আর সেই মুহূর্তে আই হেটেড ইউ। ভালোবাসার কাছে সেই অসহায় তোমাকে দেখে আমি সহ্য করতে পারিনি। তারপর জানতে পারি তুমি তার সন্তানকে বড় করেছ, যার কাছে একসময় আমি বড্ড অসহায় ছিলাম। তোমাকে আমি যতবার দেখেছি ততবার আমার অতীত, যা আমি বলতে বসেছিলাম তার স্মরণে এসেছে। তোমার দুর্বল অবস্থা আমাকে আমার অসহায়ত্বের কথা স্মরণ করিয়েছে বারবার। আর আমি যাকে পছন্দ করি না তাদের কোনো কিছুই আমার পছন্দ নয়, আর তাই ভাইয়ের কাছে তোমার যাওয়া আমার পছন্দ ছিল না। আমি ভালোবাসা নামক ন্যাকামো সত্যি সহ্য করতে পারি না। এই ইভেন হেড দি ওয়ার্ড লাভ। সামুর কণ্ঠ জড়িয়ে এলো, ও কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। রুশি হঠাৎই বলে উঠল, আমি শুধু আমার কাছের মানুষদের সামনেই দুর্বল। তাদের সামনে আমি হয়তো বড্ড ইমোশনাল, কিন্তু সেটা কাছের মানুষ পর্যন্তই সীমাবদ্ধ, বাহিরের মানুষের জন্য নয়। সিমনকে সরাতে যেহেতু আমি দুবার ভাবিনি, অন্যদের সরাতেও আমার বুক কাঁপবে না। আমি ততটুকু মানসিকভাবে দুর্বল নয় সামাইরা, যতটা তুমি আমাকে ভাবো। শামু মাথা নাড়ল, তারপর বলল, জানি, অন্তত আজকের পর থেকে বিশ্বাস করি
তোমার এই কঠোর রূপ পর থেকে আমি আর আমাকে তোমার মাঝে খুঁজে পাবো না। সত্যি বলতে তুমি খুব সাহসী, যা করতে চাও তার সবটাই করতে পারো। তুমি মুহূর্তে মোমের মতো নরম হলেও পর মুহূর্তে শক্ত হতে পারো। আমার তোমার মতো হওয়ার ক্ষমতা নেই। আমি চাইলে নরম হতে পারি না, কিংবা আমি সে কঠোরও নই। আমি শুধুই আমি, যার আমার হৃদয় বলতে কিছুই নেই। রুশি শামুর দিকে কিছুক্ষণ তাকালো, তারপর কিছু একটা বুঝতে পেরে বলল, হৃদয়হীন মানুষ কখনো হতে পারে না শামু। তুমি নিজের অনুভূতি হয়তো প্রকাশ করো না, কিন্তু তোমার হৃদয় বলতে কিছু না কিছু থাকতো। তবে সায়ানকে দেখে রাখতে না। চন্দ্রিকাকে বলতে শুনেছি তুমি তার খোঁজ নিতে, এমনকি সবাইকে বছর বছর চিঠি পাঠাতে। আর সবচেয়ে বড় কথা, তুমি আমাকে অপছন্দ করা সত্ত্বেও আমার গায়ে কম্বল চড়াতে না সেদিন রাতে। তুমি যতই নিজেকে হার্টলেস বলো না কেন, অন্তত আমি এটা বিশ্বাস করি না। সামু, হৃদয় সবার ভাঙে, কষ্ট সবাই পায়, তাই বলে সেটাকে আগলে ধরে সারা জীবন বাঁচা যায় না। তুমি কাউকে অনেক বেশি ভালোবেসে কষ্ট পেয়েছ। হয়তো তোমার সম্পর্কের ভিত্তি মিথ্যে ছিল, কিন্তু তাই বলে ভালোবাসা শব্দটা মিথ্যে নয়। কাউকে ভালোবাসা ভুল কিছু নয়। তবে ভুল মানুষকে ভুল সময়ে ভালোবাসা বল। যাকে ভালোবেসেছ সে মানুষটা ভুল শামু, তাই বলে সকল মানুষ ভুল নয়। তোমার মনের দরজা একবার খুলেই তো দেখো। হয়তো এমন কেউ তোমার জন্য অপেক্ষায় আছে, যে তোমার জন্য সঠিক মানুষ ছিল। নিজেকে একটা সুযোগ দাও, অন্তত অন্য কাউকে একটা সুযোগ দাও, যে তোমাকে বোঝাতে পারবে ভালোবাসা মিথ্যে কিছু নয়। এমন একজনকে হয়তো খুঁজে পাবে যে একান্তই তোমার। সে হয়তো তোমার আশেপাশেই রয়েছে শামু। তাকে একটা সুযোগ দিয়ে দেখো। অতীতকে বলে বর্তমানকে নিয়ে বাঁচতে শিখো। বর্তমান তোমাকে ভবিষ্যতে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে। শামু পুরোটা সময় কিছু বলেনি, বরং চুপ করে দাঁড়িয়েছিল। চোখ দুটো লাল হয়ে থাকলেও একটুও কান্না করলো না। ও যেন জেদ ধরে বসে আছে, একটু চোখে জল ফেলবে না। রশিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর কিছু একটা ভেবে দাঁড়িয়ে রইল। তবে বেশিক্ষণ নয়, হুট করে এগিয়ে এসেও শামুকে জড়িয়ে ধরল। বিষয়টা তো নিজে কিছুটা অবাক হলো, তবে শামুকে ছাড়ল না। এই মুহূর্তে শামুকের ছোট্ট রুহানের মতো মনে হলো, যাকে রশি খুব করে প্রটেক্ট করতে চায় সব কিছু থেকে। রশি মৃদুস্বরে বলল, নিজের কান্নাগুলো সবসময় লুকিয়ে রাখতে হয় না। এই কষ্টের বুঝগুলো কোনো একাই নিজের ভিতর রেখে দাও, যেখানে তোমার কোনো দোষই ছিল না। মাঝে মাঝে কান্না করলে মন বেশ হালকা হয়, কষ্ট কম অনুভূত হয়। সব কিছু নিজের মাঝে রেখে দিও না। কিছু জিনিস যেতে দেওয়াই ভালো। অন্তত ভালো থাকা যায় কিছু মুহূর্তের জন্য হলেও। সাম্য বিনিময়ে কিছু বলল না। কিছুটা সংকোচ বোধ করলো, রুশিকে আলতো করে জড়িয়ে ধরলো। ও রুশির সামনে কান্না করতে চায় না, একদমই না, কিন্তু নিজেকে দমিয়ে রাখতেও পারল না। শব্দহীনভাবে চোখে জল গড়ালো ওর। মৃদু কেঁপে উঠল শরীর। রুশি সবটা বুঝেও যেন কিছু বুঝল না, বরং নিঃসুপে দাঁড়িয়ে রইল। শামু রুশিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। হুট করে রুশিকে নিজের আপন মনে হতে শুরু করলো। কিছু সম্পর্ক গভীরত্ব পরিমাপ করা যায় না। তো ভিউয়ার্স, গল্পটির নাম গোমট অনুভূতি। এটা গল্পের সপ্তম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। চলুন বিয়ে করে ফেলি। বিয়ে করবেন আমাকে? সামুর এমন কথায় ইনান থমকে গেল। সবেমাত্র অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। টাই বাঁধার মাঝপথে স্তব্ধ হয়ে যায়। জোরে শ্বাস নিয়ে পিছু ফিরে সামুর দিকে তাকালো। চেহারা দেখে মনে কি চলছে বোঝার খুব একটা জো নেই। শ্যামবর্ণের মুখখানা রক্তিম বর্ণ ধারণ করেছে। সরু নাকের ডগা লাল হয়ে একাকার, আর চোখ দুটোতে এখনো বিন্দু বিন্দু জল, কিন্তু চাহনি অনুভূতি শূন্য। শামুর কথাটা আদৌ নিছক মজা বলে ওর মনে হচ্ছে না, তবে সেটাকে গভীরভাবে নিতেও পারছে না। ইনানের স্তব্ধ দৃষ্টিতে শামু দৃঢ় পায়ে খাটে গিয়ে বসলো। পায়ের ওপর তুলে নিজের চুলগুলো দুহাতে মুঠো করে ধরে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মৃদুস্বরে বলল, আপনার প্রাক্তন মানে আমার ভাইয়ের বউ। আমার মাথায় কি ঢোকালো কে জানে। হুট করে অনেক কিছু মনে হতে লাগলো। নিজেকে একটা সুযোগ দেওয়ার, এমন কাউকে আপন করে নেওয়া যে শুধু একান্তই আমার আর আমাকেই বুঝবে। আমার লাইফের সঠিক মানুষের কাছে টেনে কথা বলছিল সে, আর আমিও। শামু হালকা হাসলো, কিন্তু এরপর আর কিছু বলল না। মাথা নিচু করে বসে রইল। মনে কি চলছে বোঝা দেয়, অথচ ইনান শামুর এই মনকে বুঝতে চায়। শামুকে বোঝার আগ্রহ দিন দিন ওর বেড়েই চলছে, কিন্তু কারণটা বেশ অজানা ওর। ও হুট করে শামুর পাশে বসে পড়ল, কিন্তু শামুর ভাবান্তর হলো না। পূর্বের ন্যায় মাথা নিচু করে বসা। ইনান শান্ত স্বরে বলল, তোমার ভাইয়ের বউয়ের সাথে তোমারও কিন্তু সম্পর্ক আছে, আর সেই সম্পর্ককে বাংলার মানুষ ভাবি বলে। সো টেকনিক্যালি রুশি তোমার ভাবি। শামু মাথা তুলল, তারপর হেসে বলল, হয়তো। সম্পর্ক নিয়ে আজকাল আমি ভাবি না, তবে আজ প্রথম তাকে আমার বেশ ভালো লেগেছে। তোমাকে ভালো সাজেশন দিয়েছে বলে না, বরং তার স্ট্রং ক্যারেক্টার দেখে। আমার দুর্বল নারীদের অপছন্দ,
কারণ তাদের মাঝে আমি নিজেকে খুঁজে পাই, যে শুধু পালিয়ে বেড়ানো ছাড়া আর কিছুই করতে পারে না। কিন্তু আজ রুশি অন্যরকম মনে হলো। সে পালিয়ে বেড়ায় না, বরং সমস্যাগুলো নিজের হাতে সমাধান করতে পারে। আই এনভি হার। ইনান কিছুটা ভেবে বলল, ও কিছুটা এমনই অনিশ্চিত সত্তা, যার কখন কি করতে ইচ্ছে হয় তুমি বুঝবে না। আমার দেখা সবচেয়ে ইমোশনাল মানুষও, আবার আমার দেখা কঠোর মনের মানুষও ও। ও তোমাকে কখনো সান্ত্বনা দিবে না, বরং বাস্তবতা শিখাবে, আর তাই বলবে যা তোমার প্রয়োজন। মানুষের কথার গভীরত্বে হারিয়ে যায়। শামু বিড়বিড় করে বলল, যেমন আমি, কিন্তু পরক্ষণে অপ্রস্তুত হেসে বলল, কি অদ্ভুত না, সে আমাকে একজনকে সুযোগ দিতে বলল, অথচ আপনি ছাড়া আমার আর কারো নাম মাথায় আসলো না। আমিও বোকার মতো হেঁটে হেঁটে আপনার কামরায় চলে এলাম। আজ কি যেন হয়েছে আমার। তারপর ইনানের দিকে তাকিয়ে বলল, আমি যা বলেছি ভুলে যান, মনে করেন আমি কিছুই বলিনি। ইনান মৃদু হাসলো, তারপর বলল, ধরো আমি বলছি আকাশে মহিষ উড়ছে, তুমি এবার এই জিনিসটা ভাবো। শামু ব্রু কুচকে তাকালো। আজকে তো একা অদ্ভুত নয়, আশেপাশের সবাই যেন অদ্ভুত। মহিষ তাও আকাশে উঠছে, কিন্তু ইনান আবারও ইশারা করতেও মনে মনে একটাই ভাবলো, একটা মহিষ ছাড়া আকাশে উড়ে বেড়াচ্ছে ডানা ছড়িয়ে। তারপর ইনানের দিকে তাকাতে ইনান বলল, তুমি এবার বলে যাও, আমি তোমাকে যা বলেছি, মহিষ কি আদৌ উঠতে পারে নাকি? এটা তো অসম্ভব বস্তু। শামু অসম্মতিতে মাথা নাড়ল, আর ইনান তখন হেসে বলল, কিন্তু আমি যা বলেছি তা কি তুমি বলতে পেরেছ? আমি বললেই কি তুমি বলতে পারবে? শামু মাথা নাড়িয়ে বলল, না। এইমাত্র বলা জিনিস আদৌ কি করে ভোলা যায়? আর ওর মাথায় তো এটাই ঘুরছে যে সেই মহিষ আকাশে উড়ে বেড়াচ্ছে। ইনান তখন মৃদু কণ্ঠে বলল, মানব জাতির ধর্মই এটা, অতীব কৌতূহলপূর্ণ। তুমি তাকে যা বলে যেতে বলবে তার সেটাই আরও বেশি করে মনে পড়বে। যেমন তিক্ত অতীত যা যত বেশি মানুষ বলতে চায় তত বেশি মনে পড়ে। তাই তুমি যা বলছো তার কিছুই আমার পক্ষে বলা সম্ভব নয়। শামু বাংলার পাঁচার মতো করে মুখ করে ফেলল। লাইক সিরিয়াসলি, এই সামান্য জিনিসটা বোঝানোর জন্য এতক্ষণ রামায়ণ মহাভারত চাপল। সরাসরি বললেই তো হতো, আমি বলতে পারবো না। এত কাহিনী করার কোনো মানে হয়? কিন্তু শামু নিজের বিরক্তি একপাশে রেখে শান্ত কণ্ঠে বলল, সান্ত্বনা দেওয়ার জন্যই বলে দিতেন যে আমি সবটা ভুলে গেছি, কিছুই মনে নেই। নারীর মন রক্ষার্থে পুরুষ মানুষ কত কি বলে, আর আপনি কিনা সামান্য সান্ত্বনা বানিয়ে বলতে পারলেন না। ইনান মুখ ফুলিয়ে বলল, যেটা সম্ভব নয় সেটা বলে কী লাভ বলো? আমি বললেই তো আর মিথ্যে সত্য হয়ে যাবে না। এখন আমি যদি বলি তোমার আকাশের ছাদ পেড়ে আনবো, এটা কি আদৌ কখনো সম্ভব? শামুর চোখ ছোট ছোট করে বলল, কিন্তু সেটা শুনে সাময়িক সময়ের জন্য খুশি তো হয়ে যেতাম। হয়তো মরিচিকের পিছনে ছোটা ঠিক নয়, কিন্তু যার জীবনে সুখ বলতে কিছু নেই, এই সাময়িক সুখটাও কিন্তু অনেক প্রশান্তির। ইনান হেসে বলল, তুমি বেশ নারীদের মতো কথা বলছো আজ, বেশ ইমোশনাল। রুশির সোয়াই বুঝি এমনটা হলো? শামু অপ্রস্তুত হয়ে পড়ল। আসলেই তো, ও কি বলছে আজ? আজ এমন অদ্ভুত কেন ও? একবার ঠকে কেউ শিক্ষা হয়নি, আবারও কেন হৃদয়ের ভাঙা গড়ার খেলায় মত্ত হতে চায়ও? ইনান হয়তো ভালো মানুষ, কিন্তু ও তো আর পূর্বের মানুষটি নয়। ও কাউকে ভরসা করে না এখন। হয়তো ইনান কেউ না, হয়তো। শামু সাত পাঁচ না ভেবে উঠে চলে যেতে নিল, কিন্তু ইনান বাদ সাধল। দরজার সামনে ঠেস মেরে দাঁড়িয়ে বলল, রুশি আমার প্রাক্তন নয়, ও আমার প্রথম প্রেম, প্রথম অনুভূতি। প্রাক্তন সে, যার সাথে কোনো সম্পর্ক থাকে, তবে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর না কখনো ছিল। আমি ওকে পছন্দ করি এই কথাটাও জানা নেই। এটা শুধু আমার একপাক্ষিক কিছু ভাবনা, যা আমি নিজের মনেই সাজিয়েছি। কিছু এমন স্বপ্ন দেখেছি যাতে আমার কোনো অধিকার ছিল না। তবে এখন আমি সেই স্বপ্নগুলো আর দেখতে চাই না। সে স্বপ্ন যতই সুন্দর হোক না কেন, সেটা আমার নয়। তাই আমি গিভ আপ করতে চাই ওই সকল ভাবনাগুলো থেকে, যেগুলো আমাকে আজও কিছুটা কষ্ট দেয়। শামু আর কিছু বলল না, শুধু এক নজর ইনানকে দেখল, তারপর বাহিরে হাঁটা শুরু করলো। পিছন থেকে ইনান হালকা জোরে বলল, শুরুর কথাটা মনে গেঁথে রাখলাম, জবাবের অপেক্ষায় থেকো। শামু আর থামল না, বরং সামনে এগোতে লাগলো। নিজে বদলাতে শুরু, আশপাশটা সত্যি কেমন বদলে যায়। কিন্তু এই হঠাৎ করে বদলে যাওয়া কি ও আদৌ চায়? রুশির সকালটা উপর নিচেই কাটলো। কখনো ছেলের খেয়ালে নিচে আসা, আবার পরক্ষণে ছেলের বাবার জন্য উপরে আসা। এই যে মাত্র সায়ানের মাথা মুছে দিল আলতো করে। শরীরে ব্যান্ডেজ থাকায় শাওয়ার নেওয়া সম্ভব নয়, তাই শরীর মুছে দেওয়াই উত্তম উপায়। রুশি যখন ধীরে ধীরে শরীর মুছে দিচ্ছিল, সায়ান তখন গভীর ভাবনায় মত্ত। কিছুটা ভেবেও রুশির দিকে তাকিয়ে বলল, আচ্ছা ধরো, যদি আমার পায়ের ফ্র্যাকচার কখনো ঠিক না হয় আর আমি কখনো হাঁটতে না পারি,
তাহলে তুমি কি করবে? রুশির কাছে প্রশ্নটা বেশ যুক্তিহীন মনে হলো, তবুও মনোযোগ সহকারে ভেবে বলল, কি আর করব, আপনাকে হুইল চেয়ারে বসিয়ে এদিক ওদিক ঘোরাবো। মোট কথা আপনার পুরো জীবন হুইল চেয়ারেই কাটবে। সায়ান ভেবেছিল রুশি হয়তো রাগ করে বলবে, এমন কথা আর কখনো বলবেন না, কিংবা ছল ছল নয়নে বলবে, আপনি সুস্থ হয়ে যাবেন, চিন্তা করবেন না, বা এমন কিছু সান্ত্বনার বাণী। কিন্তু এত সহজ আর যৌক্তিক কথা শুনে সায়ান চুপ মেরে গেল। শিওর এনাফ, পৃথিবীর সবচেয়ে আনরোমান্টিক বউ ওর ভাগ্যেই জুটেছে। কিন্তু কি আর করার, জামা বদলানো সহজ হলেও বউ তো আর বদলানো যায় না। আর সত্যি তো, এই যেও বদলাতে চায় না। বোকা হোক, আনরোমান্টিক হোক, কিংবা বেশি বা বুঝুক, বউ তো ওরই। সায়ন মিউতি স্বরেই বলল, একটু নরম স্বরে আদর করে আমাকে ওগো বলেও তো ডাকতে পারো, মনটা একটু শান্তি পায়। এই অসুস্থ অবস্থায় তোমার আদর মাখা কথা শুনে একটু না হয় শান্তি পাই বলো। মানুষের বউ থাকেই তো মানসিক প্রশান্তির জন্য, যাতে তার নরম কণ্ঠে সকল ক্লান্তি দূর হয়ে যায়। সায়ন যেন ভাবনার রাজ্যে বিরাজমান। সামনে দেখতে পারছে রুশি লাল শাড়ি পরে লাল টুকটুকে বউ হয়েও সামনে দাঁড়িয়ে আছে, মিষ্টি কণ্ঠে বলছে, ওগো শুনছ, এই যে তোমার ছা। সায়ন কেমন ভ্যাবলার মতো দিবা স্বপ্ন দেখতে দেখে রুশি জোরপূর্বক এসে সায়নকে ধাক্কা দিল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, ওগো শুনছেন, এই আপনার ওষুধ, গিলে আমাকে উদ্ধার করেন। এ বলেই এক মুহূর্ত আর অপেক্ষা না করে সায়নের মুখে মেডিসিন দিয়ে দিল আর সামনে পানি এগিয়ে দিল। সায়ন কোনো মতে গিলে বলল, ছি, কি তেতো, ঠিক তোমার মতো। রোমান্সের জানো না, কিন্তু আমার রোমান্টিক ভাবনাও তোমাকে নষ্ট করতে হবে। আল্লাহ আমার কপালে কেন এমন আনরোমান্টিক বউ দিল, হ্যাঁ? হোয়াই? রশি সব গুছাতে গুছাতে বলল, যা পেয়েছেন পেয়ে গেছেন, তা নিয়েই সন্তুষ্ট থাকুন। এক সময় তো সময় সুযোগ ছিল, তখন না হয় শান্ত ভদ্র রোমান্টিক মেয়ে দেখে বিয়ে করতেন। শাইন কৌতুককণ্ঠে বলল, সে তো করাই যেত, কি বিশাল সীমিত অফার ছিল। ইস, তখন ভেবে দেখলে ব্যাপারটা খারাপ হতো না বলো? রুশি রেগে গিয়ে বলল, কেন, কাকে বিয়ে করতেন, আপনার তিয়াশাকে? শায়ান হেসে বলল, কেন, বাংলাদেশে কি মেয়ের অভাব আছে নাকি? আমার এই চার্মিং ফেস নিয়ে এখনও 2-3টে বিয়ে করা যাবে। আর তাছাড়া তিয়াশা আমার বোনের মতো। রুশি মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ সেই তো, এজন্যই তো তার বাচ্চার বাবা আপনি। সুন্দর পুটপুটে মেয়ে আছে আপনাদের। সায়ান খুব তীক্ষ্ণভাবে তাকিয়ে বলল, শোনো, বউ আমার, কিন্তু বাচ্চা আমার না। তার প্রায় পরক্ষণে মাথা নেড়ে বলল, আই মিন টু সে, বাচ্চা আমার কিন্তু বউ আমার না, সরি, স্কিপ অফ দ্য টাগ। রুশি রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, স্লিপ খেয়ে অলওয়েজ সত্য কথাই বের হয়ে যায়, বুঝলেন? সবাই ঠিকই বলে, বিয়ের কয়েক বছর পর বউ এমনিতেই পুরনো হয়ে যায়। আবার পুরুষের তো সুকসুকানি স্বভাব, তারা তখন নতুনত্ব খুঁজতেই থাকে। বিয়ের পর ভালোবাসা ওই 1 বছরই থাকে। সায়ান দ্রুততার সাথে বলল, আমি বলছি তো স্লিপ, ওয়েট, আর ইউ জেলাস বেবি? রশি চুপ হয়ে গেল, তারপর আমতা আমতা করে বলল, মোটেও না, আমি কেন জেলাস হতে যাব? হে, আমি একদমই জেলাস ফিল করছি না। সায়ন রশির কথায় পাত্তা দিল না, বরং নিজের মনের সুরে গুনগুন করতে লাগলো, চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের চেয়ে বাসা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। রশি ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল। এই লোকটাকে সত্যি পচাচ্ছে। সকল স্ত্রী তো স্বামীদের ক্ষেত্রে একটু একটু প্রসেসিভ হয়, আর রশি সায়নকে এত বছর পর কাছে পেল, ও তো আরও বেশি প্রসেসিভ থাকবে, তাই না? ও জানে তিয়াসের সাথে সায়নের কিচ্ছু নেই, সায়নকেও বিশ্বাস করে, কিন্তু একটু তো জ্বলবেই ওর, তাই না? তাই হাজব্যান্ড হয়েও সেটার মজা নেবে সায়ান। সায়ান রশির পেজ দেখে গান থামিয়ে জোর করেই হেসে দিল। পুরো গড় জোরে সায়ানের হাসি খিলখিল করছে। রশি মনে চেয়ে আছে সায়ানের দিকে। হুট করে ভাবলো, মানুষটা এত সুন্দর করে হাসে কেন? হাসলে চোখ দুটো কি সুন্দর কুঁচকে যায়, যেন চোখ দুটো সায়ানের খুশিতে হেসে উঠেছে। রুশি যখন সায়ানকে মত্ত, ঠিক তখনই সায়ান একটা উদ্ভুত কাজ করে বসলো। রুশির হাত চেপে ধরে ওকে একদম নিজের কাছাকাছি বসিয়ে দিল। আচমকা টান দেওয়া ছোট চুলগুলো মুখের উপর ছড়িয়ে পড়ল। সায়ান আলতো হাতে সেগুলো সরিয়ে দিতে লাগলো আর মৃদু স্বরেই বলল, আমাদের বিয়ের বয়স কম হয়নি, কিন্তু তাতে আমাদের মুহূর্ত কতটুকু ছিল বলো? শুরুতে আমি তোমার থেকে দূরে ছিলাম, আর এরপর তুমি আমার কাছ থেকে। আমাদের এই লুকোচুরি খেলায় 5টা বছর পুড়িয়ে গেছে, তবে এর চেয়ে আর এক মুহূর্ত পুরাবে না বেশি। তুমি এবার হারাতে চাইলেও আমি তোমায় হারাতে দিব না। তোমাকে খুঁজে বেড়াতে বেড়াতে আমি ক্লান্ত। আমি চাই তুমি নিজ থেকে আমার কাছে আমার হয়ে থাকো সারা জীবন, যেখানে কোনো সংশয় থাকবে না
আর না কোনো থাকবে পিছুটান। আমাদের গল্পের শুরুটা অনিশ্চয়তায় হলেও শেষটাই একে অপরের নেড় হয়ে থাকতে চাই। রুশি চোখ বন্ধ করে ফেলল, মৃদু কণ্ঠে বলল, আমিও চাই, খুব করে চাই। কিন্তু রুশির মনে ঘুরতে লাগলো অন্য কথা। ওকে বাংলাদেশে যেতে হবে, কিছু প্রশ্নের জবাব খুঁজতে হবে। সবটা না জানা পর্যন্ত রুশি ক্লান্ত হবে না। ওর খুব জানা প্রয়োজন এমনটা কেন করলো সে। নিজের এত কাছের মানুষকে কেউ কি এভাবে আঘাত করতে পারে? রুশিকে অন্যমনস্ক দেখে সায়ন খোঁচা মারল। রুশি ব্রু কুঁচকে তাকাতেই বলল, নিজের হ্যান্ডসাম হাজব্যান্ডকেও একটু দেখো। রুশি হেসে ফেলল, তারপর মৃদু স্বরে বলল, না, বেশি দেখলে আবার নজর লেগে যাবে। সাহিল বেশ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো, হাতে পাসপোর্ট আর ভিসার জিনিসপত্র। সায়ানকে শার্ট প্যান্ট পরে রেডি হতে দেখে বেশ অবাক হলো। সায়ান তখন নিজের চুল ব্রাশ করছিল। কারো আসার আভাস পেয়ে পিছনে ফিরে তাকালো, তারপর শান্ত স্বরে বলল, সব ঠিকঠাক সাহিল? সাহিল মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার, বাংলাদেশে যাওয়ার যাবতীয় ব্যবস্থা করে ফেলেছি। কিন্তু স্যার, আপনার শরীর তো এখনও পুরোপুরি ঠিক হয়নি। ডাক্তার আপনাকে 1 মাসের বেড রেস্ট দিয়েছে, অথচ 15 দিনের মাথায় এভাবে জার্নি করছেন। আগে সুস্থ হয়ে নিন, তারপর না হয়। সাহিল সম্পূর্ণ কথা শেষ করতে পারল না। তার পূর্বে সায়ান কড়া গলায় বলল, ওই স্টুপিড মেয়েটা আমাকে না জানিয়ে রুহানকে নিয়ে বাংলাদেশে চলে গেছে। যাওয়ার পূর্বে বলে গেছে 2 দিনের জন্য এখানে এক ফ্রেন্ডের বাসায় যাচ্ছে। ও কি পেয়েছে আমাকে বলো তো? সব কিছু কবে থেকে একা হ্যান্ডেল করা শুরু করেছে ও। আর তুমি আমাকে বলনি কেন সিমনের ব্যাপারে? বিষয়টা কতটা ডেঞ্জারাস সেটা কি তুমি জানো? যদি কোনো ক্ষতি হয়ে যেত ওদের। শাহিন কিছুটা শুরুতে আঙ্গুল উঁচু করে কথা বলতে শুরু করলে চিনচিন ব্যথায় হাত নামিয়ে ফেলেছে। পায়ের ব্যথা সেরে গেলেও ডান হাতের ব্যথা এখনও রয়ে গেছে তার। হাত নাড়াতে গেলে ব্যথা অনুভূত হয়। শায়ানের কথা শুনে সাহিল আমতা আমতা করে বলল, আপনি খুব অসুস্থ ছিলেন তখন, নড়াচড়া করতে পারতেন না। একদমই তাই বলিনি। আর তাছাড়া রুশি ম্যাম বিশেষভাবে না করেছিল না বলতে। সায়ানের মেজাজ তখন তুঙ্গে, তবুও নিজেকে শান্ত রেখে বলল, তোমার বস কি আমি নাকি ও? সাহিল, শেষবারের মতো আমি এই জিনিসটা ক্ষমা করে দিচ্ছি, এরপর যাতে আর না হয়। সাহিল মাথা নাড়ল। শুরুতে সিমনের ঘটনায় ও রুশানীকে সাহায্য করতে না চাইলেও পরে করেছে একটা বিশেষ কারণে, যদিও আদৌ সফল হবে কি না ওর জানা নেই। কিন্তু সায়ান হঠাৎ করে বলল, আমি শাহিদকে বাংলাদেশে যাওয়ার ব্যাপারে বলেছি। বাকিদের এই ব্যাপারে জানানো দরকার নেই, সবাই এখানেই থাক, তারা না হয় ধীরে সুস্থে বাংলাদেশে যাবে। সায়ান আর এক মুহূর্ত অপেক্ষা না করেনি। বাংলাদেশে যাওয়ার প্রথম ফ্লাইটে সে বুক করেছে, তাই দ্রুত এয়ারপোর্টে যেতে হবে। হাতে খুব একটা সময় নিয়ে বললেই চলে। না জানি রুশি বর্তমানে কী অবস্থায় আছে। রুশির ফোনে প্রায় কয়েকবার ফোন দিয়েও ওকে পায়নি, অথচ বাংলাদেশে পৌঁছেছে 2 ঘন্টা হতে চলল। সায়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। রুশি হয়তো ওকে চিনতে ফেলতে চায় না বলেই সব কিছু নিজের সামনে নিচ্ছে, কিংবা হয়তো ভেবেছে সায়ানের দ্বারা করা সম্ভব নয়। কিন্তু রুশি কি জানে ওকে নিয়ে সায়ানের সবচেয়ে বেশি চিন্তা হয়। ওর চিন্তা হয় ও আবারও অন্যের কথা বিশ্বাস করে সায়ানের থেকে দূরে চলে যাবে। সায়ান রুশিকে পূর্বের জন্য ক্ষমা করে দিয়েছে, তা কিন্তু নয়। আর রুশিও হয়তো করতে পারেনি, কিন্তু সত্যি তো এটাই যে ও রুশিকে ভালোবাসে। আর রুশিও নিজেদের মনে তিক্ত অনুভূতির জন্য। আর যাই হোক, ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে রাখা যায় না। নিজেদের আরও কিছু মুহূর্ত নষ্ট করার চেয়ে সে অনুভূতিগুলো মনেই লুকিয়ে থাকুক না। তাদের খোঁজ নেওয়ার সময় ওদের কই। সায়ান চোখ বন্ধ করে ফেলল। মাথা হালকা যন্ত্রণা করছে, কিন্তু ঘুমোতে ইচ্ছে করছে না ওর। প্ল্যানে ঘুমানোর অভ্যাস ওর নেই। সাহিল নিজের বসের অস্থিরতা দেখে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না স্যার, ম্যাম ভালোই আছে, হয়তো ফোনে সার্চ ছিল না তাই কন্ট্যাক্ট করেনি। সায়ান কথা বলল না। রুশিকে হাড়ে হাড়ে চিনেও ও বাংলাদেশে আছে এটা নাম্বার দেখলে সায়ান বুঝে ফেলবে, তাই ইচ্ছে করে হয়তো ফোনটা বন্ধ করে রেখেছে। যাই হোক, এই সুযোগে ওর দেশে ফেরাতে হচ্ছে। পুরনো বাড়িটির সামনে দাঁড়িয়ে রুশি বাড়ির নামটি খুব ভালো করে পরিচিত। ও আলতো করে সেটা ছুঁয়ে দেখল। বাড়িটি খুবই স্তব্ধ, নির্ছুপ। অন্য দিনের মতো সে উজ্জীবনা আর নেই, নেই কোনো শোরগোল। শান্ত হয়ে থাকা বাড়িটার প্রতি রুশির মায়া হলো। সময়ের সাথে সাথে সম্পর্ক যেমন ফিকে হয়ে যায়, সেই সাথে দেওয়ালের রংটাও কালচেটে পড়ে যায় সব কিছুতে। একটা সময় বাড়িটি মানুষের সমাগমে থাকলেও আশেপাশে একজনকেও এখন নজরে পড়ল না।
পুরো বাড়িটি যেন একাকিত্বে জানান দিচ্ছে। কারো বিষণ্ণ মনের আভাস দিয়ে চলছে বাড়ির আনাচে কানাচে। রুশি মেন দরজা ঠেলে ভিতরে ঢুকলো। কলিং বেল চাপতেই ছাই রঙের শাড়ি পরা ষাটোর্ধ্ব একজন নারী দরজা খুলে দিল। সে রুশিকে আদৌ চিনতে পারলো কিনা ও জানে না, কিন্তু রুশি এক দেখায় তাকে চিনে ফেলল। উনি এই বাড়িতে বেশ পুরনো আর রুশির বেশ পরিচিত। রুশি হেসে বলল, কেমন আছেন খালা? শরীর স্বাস্থ্য ভালো? খালা চোখ ছলছল করে উঠল। মুচকি হেসে বলল, আরে ছোট ম্যাডাম, আপনি আইছেন? কতদিন পরে আপনারে দেখবার পারলাম। রুশি মাথা নাড়ল, তারপর বলল, বড় ম্যাডাম কোথায়? ওনাকে আশেপাশে দেখছি না যে। খালা মন খারাপ করেই বলল, হ্যাঁ তো ঘরের মধ্যেই থাকে সবসময়, বাহিরে খুব কমই বের হয়, তাও মিষ্টি ম্যাডাম জোর করলে। কি যে আইলো সংসারটায়, সবাই কেমন আলাদা পড়ে গেল। রুশি কিছু একটা বোঝার চেষ্টা করেও বুঝলো না কি হচ্ছে, তাও সে বুঝে উঠতে পারছে না। ও খালার সঙ্গে কিছুক্ষণ কথা বলে উপরে চলল। বর্তমানে ওর কথা বলাটা খুব জরুরি। দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিল। এই মুহূর্তে নিজেকে শান্ত রাখা খুব বেশি জরুরি। রুশি দরজা হালকা করে খুলতেই খাটের দিকে নজর পড়ল। ছোট্ট একটি বাচ্চা মেয়ে খাটের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে। পরনে তার লাল জামা, ছোট্ট মুখখানিতে কত মায়া। রুশির হুট করে তার জন্য কষ্ট হতে লাগলো। মা ছাড়া একটা বাচ্চাকে যতই আদর দিয়ে বড় করুক না কেন, সে অসহায়ই থেকে যায়। আর সানিয়াও তাই। তিয়াশা যেমনই হোক না কেন, সানিয়া তার সন্তান, আর সন্তানের জন্য সব মায়ের ভালোটা চায়। আর তিয়াশা তার ব্যতিক্রম নয়। কিন্তু সানিয়ার বাবার বিষয়টা আজও ধোঁয়াশা। যদিও সায়ান সানিয়াকে ফিরতি পরিচয় দিয়েছে, কিন্তু বাবা হিসেবে কোনো দায়িত্ব পালন করেনি। অথচ রুহানও সায়ানের সন্তান নয়, কিন্তু সায়ান সানিয়ার প্রতি উদাসীন। এটা কি তিয়াশার জন্য কিনা রুশি ভেবে পায় না। সানিয়ার জন্য ওর মনটা হুট করে কেমন করে উঠল। মা বাবা ছাড়াও বেশি বেড়ে উঠেছে, বড় হয়ে কি পরিবারের প্রতি তার উদাসীনতা থাকবে না? রুশি সানিয়ার দিকে থেকে দৃষ্টি সরিয়ে পাশে তাকাতেই একজোড়া চোখ ওর দিকে তাকিয়ে আছে বুঝতে পারল। চোখের মনিবের দিকে তাকাতে চোখাচোখি হয়ে গেল। সে রুশির দিকে বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখ শক্ত করে বলল, তুমি এখানে কি করছো? কে ঢুকতে দিয়েছে তোমাকে এখানে? রুশি হঠাৎ শব্দে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও নিজেকে সামলে নিয়ে বলল, মিসেস খান, আমি আপনার সাথে ঝগড়া করতে এখানে আসিনি। এসেছি কিছু প্রশ্নের জবাব খুঁজতে, যার উত্তর আপনার কাছেই জানা আছে। আপনি আমার স্বামী, মা, তাই আপনাকে সম্মান দিয়ে কথা বলতে বাধ্য। কিন্তু আমি সন্দিহান আদৌ আপনি সেটা যোগ্য কিনা। মিসেস রোজিনা অবজ্ঞাস্বরেই বলল, তাহলে তোমাদের মাঝে সব কিছু কি ঠিক হয়ে গেছে? আমার ছেলে এত কিছুর পরও তোমাকে ক্ষমা করে দিল? প্রথমে আমার স্বামীকে শেষ করে দিয়েছো তুমি, এখন আমার ছেলেকে শেষ করতে চাইছো, তাই তো? রুশি হাসল, তবে ওর হাসিতে তাচ্ছল্য স্পষ্ট। পূর্বে যখনই মিসেস রোজিনা সায়ানের বাবার কথা বলেছে, রুশি গিল্টি ফিল করেছে। নিজেকে বারবার দায়ী করেছে যে যা হয়েছে তার জন্য ওই দায়ী। যদিও সে রাতে কী হয়েছিল সঠিক জানতো না, কিন্তু এখন ওর মনে কোনো সংশয় নেই। এসব কিছুর মাঝেও বাজেভাবে ফেসে গেছে। ও জানে, তবে দোষ ওর শুরু থেকেই ওর ছিল না। রুশি সানিয়া শুয়ে থাকা খাটের একপাশে বসলো, তারপর শান্ত স্বরে বলল, আপনি যখনই বাবার কথা বলেন না, তখনই মনে হয় আপনাদের মাঝের সম্পর্ক কত মধুর। আপনি বাবাকে কত ভালোবাসেন, কিন্তু সত্যটা তো আপনার থেকে ভালো আর কেউই জানে না। মিসেস রোজিনা কথাটা সহ্য করতে পারলেন না, না পেরে চেঁচিয়ে উঠল। বেশ কড়া কণ্ঠে বলল, তুমি কি বলতে চাও? আমার আর সায়ানের বাবার সম্পর্ক যথেষ্ট ভালো ছিল, সেটা নিয়ে তোমার কোনো কিছু বলার সাহস কি করে হয়? একে তো তুমি তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছ, তার ওপর এখন আমাদের সম্পর্ক নিয়ে বাজে কথা বলছো। তোমার মতো বেয়াদব মেয়ে আমি না দুটো দেখিনি। রুশি মুচকি হেসে বলল, আপনাদের মাঝে এত মধুর সম্পর্ক মিসেস খান, তাই নিজের স্বামীকে রেখে তার ছোট ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। বাবা নিজের ভালোবাসার কাছে অসহায় হয়েছিল, তাই বলে চুপ করেছিল। আর না হয়। মিসেস রোজিনা ঘাবড়ে গেলেন, তারপর অপ্রস্তুত হয়ে বললেন, কি বলছো কি তুমি? বাজে কথা বলছো কেন? আমাদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আমরা শুধুমাত্র ভাবি দেবর ছিলাম, এর বেশি কিছু না। মিথ্যে কথা বলে আমাকে ছোট করবে না একদম। মিসেস রোজিনা নিজেকে শান্ত রেখে কথাগুলো বলতে চাইলেও তার কপালের বিন্দু বিন্দু ঘাম রুশির দৃষ্টি এড়ায়নি। রুশি তাচ্ছিল্য নিয়েই বলল, তাই বুঝি? বেশ অদ্ভুত তো, আপনাদের মাঝে কোনো সম্পর্ক নেই, অথচ আপনার এক কলের সাথে সাথেই সিমনকে সরাতে গিয়ে একবারও ভাবল না।
মিসেস রোজেনা বেশ ক্ষেপে গিয়ে বলল, রোশানি। রুশি ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, আস্তে। আপনার জন্য সানিয়া ঘুম থেকে উঠে যাবে। নিজেকে সামলে নেন মিসেস খান, কারণ আমি তো শুরুই করিনি। আর যেটা আমি শুরুতেই বলেছি, আমি আপনার সাথে তর্ক করতে আসিনি, বরং জবাব চাইতে এসেছি। কেন কেন করেছেন আপনি এমনটা? নিজের ছেলের সাথে কেউ কি এমন করতে পারে? সিমনের সাথে হাত মিলিয়ে কেন আমাদের সংসারটাকে শেষ করে দিলেন? আর নিজের স্বামীকে কি করে পারলেন এমনটা করতে? মিসেস রোজেনা চুপ হয়ে গেল। বুঝতে পারল রুশি অনেকটা জেনে গেছে সব কিছু, তবে সবটা নয়। তিনি চাইলেই রুশিকে কিছু না বলতে পারেন, কিন্তু রুশি জানা মানে সায়ানেরও সবটা জানা। আর উনি চাইলেও সত্য থেকে পালাতে পারবেন না। ওনার ভুলগুলো না হয় স্বীকার করেই নিলেন। মিসেস রোজেনা বেশ মৃদুস্বরে বলল, আমার বিয়ে এমন একটা মুহূর্তে হয় যখন আমি কোনো সম্পর্কের মানে বুঝতাম না। জামিল মানে সায়ানের বাবা আমাকে বিয়ের পর অনেক ভালোভাবে ট্রিট করতো আর আগলে রাখতো। আর আমি তার সাথে অনেক ক্লোজ হয়ে যাই। তারপর সায়ান আসে। আমাদের সম্পর্ক ভালোই চলছিল। আর আমার বয়সও বেশি ছিল না, মাত্র 17 ছিল তখন। সায়ানের বাবার কোম্পানির দায়িত্ব বেড়ে গেল, আর উনি আমাদের সময় দিতে পারতেন না। এটা এখন বুঝতেও তখন বোঝার ক্ষমতা ছিল না। তখন ভাবতাম সে আমাকে অবহেলা করছে, আগের মতো কেয়ার করে না, খোঁজ নেয় না, হয়তো সন্তান হয় এমনটা হয়েছে। তাই ভেবে সায়ানের প্রতি আমার উদাসীনতা বেড়ে গেল। আমি খুব ডিপ্রেসড হয়ে থাকতাম, কারণ জামিল আমাকে একদমই সময় দিত না, হয়তো দিতে পারতো না। সেই সময় সামাদ আমাকে সময় দেওয়া শুরু করলো, আমার খেয়াল রাখতো, সায়ানকে বেশ আদর করতো। সর্বোপরি জামিল যা করতো সেও তাই করতো। আর আমিও দুর্বল হয়ে পড়ি সামাদের প্রতি। আর কিভাবে যেন সম্পর্কে জড়িয়ে পড়ি। এই বলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি রিগ্রেট করে যাব। এর অনেক পরে আমার চোখ খুলে যায়, আর আমি আমার ভুলটা বুঝতে পেরে ফিরে আসি। ততদিনে জামিল পূর্বের মতো আমাদের সময় দিত। আর শামু আসলো আমাদের জীবনে। কিন্তু ততদিনে খুব দেরি হয়ে গেছে। মিসেস রোজিনা কিছুটা থেমে গিয়ে আবারও বললেন, সামাদ আমাকে তার সাথে সম্পর্ক কন্টিনিউ করার জন্য চাপ দিতে থাকে। আর আমি না করে দিতেই ও ব্ল্যাকমেল করতে থাকে যে জামিলকে সব বলে দিবে। আমি উপায়হীন হয়ে পড়ি। জামিল জানলে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই ভয়ে আমি লুকিয়ে সামাদের সাথে যোগাযোগ রাখতাম। আর সময়ে সময়ে তাকে টাকা দিতাম। সব কিছু ওইটুকু পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এরপর তোমাদের বিয়ে হলো, আর সিমন হুট করে আমাকে প্রেশার দিতে লাগলো যে ও সত্যটা জানে আর জামিলকে সব বলে দিবে। আমি স্বার্থপর হয়ে পড়ি, আর তোমার সম্পর্কে সকল তথ্য তাকে দেই। তোমাদের বিয়ের পর সে আমার সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। আমি ভেবেছি সব ওখান পর্যন্তই শেষ। যেহেতু জামিল তখন হসপিটালে ছিল, তাই আমি বাকি কিছুতে মাথা ঘামাইনি। মিসেস রোজিনা আরও কিছু বলার পূর্বে রুশি বলে উঠল, আপনি কি চান বলুন তো? কি বলতে চান? বাবার হত্যার ঘটনায় আপনার কোনো হাত ছিল না? আপনি সব কিছু প্ল্যান করে তাকে রাস্তা থেকে সরাননি? মিসেস রোজিনা কিছুক্ষণ চুপ থেকে বলল, মানছিস আমাদের সাথে সম্পর্কে জড়িয়ে আমি ভুল করেছি, কিন্তু রশি সোয়াল শক্ত করে বলল, ওটা ভুল নয়, বরং অপরাধ। আপনি কাউকে ধোঁকা দিয়েছেন, কারো ইমোশনকে ভেঙে গড়িয়ে দিয়েছেন। আপনার প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধা সব কিছুকে অপমান করেছেন। তাই এটা সামান্য কোনো ভুল হতে পারে না মিসেস খান। মিসেস খান চুপ হয়ে গেল। গাল বেয়ে জল গড়াতে লাগলো। কাপা কণ্ঠে বলল, হ্যাঁ, আমি অপরাধ করেছি, জঘন্যতম অপরাধ। কিন্তু সকল কিছুর মাঝে একটাই সত্যি, যে আমি জামিলকে মারিনি, আর না মারার কথা কখনো ভেবেছি। ততদিনে আমি সম্পর্কের মানে বুঝে গেছি, আর তাকে ভালোবেসে ফেলেছি। তুমি ভাবো, যদি আমি জামিলকে মারতাম, তবে কি আমি তোমাকে সব কিছুতে দোষ দিতাম? আর তোমার সাথে ভালো ব্যবহারই বা কেন করতাম? 2 বছরের শুরুতে তো তোমাকে জেলে পাঠাতাম, পরে পাঠানোর প্রয়োজন ছিল না। আমি এসবের কিছুই জানতাম না, এমনকি তোমার প্রেগনেন্সির খবরও না। তবে জামিলকে কিডনি দেওয়ার ক্ষেত্রে আমি জানতাম তারা তোমাকে অ্যারেঞ্জ করেছিল। আমি ভেবেছিলাম তোমার জন্য জামিলের এই অবস্থা, তাই তুমি এর মাসুল দিবে। সেদিন সামাদের সাহায্যে সাদরে গ্রহণ করেছিলাম, কারণ আমি জামিলকে বাঁচাতে চেয়েছি যে কোনো মূল্যে। কিন্তু সবটা সাজানো ছিল, তাদের আমি জানতামই না, একদমই না। মিসেস রোজিনা নিজের চোখের পানি মুছে বলল, তবে এখন জানি, সবটা জানি আমি। সামাদ আমাকে কোনো দিন ভালোবাসিনি। শুরু থেকে শেষ পর্যন্ত চেয়েছে আমার আর জামিলের সম্পর্ক নষ্ট হয়ে যাক। এতে জামিল কাছ থেকে সরে যাবে, আর কোম্পানি ওর নামে হয়ে যাবে। আর সেই 2 বছর পূর্বে সিমনের সাথেও জড়িত ছিল। সিমন চেয়েছিল সায়ানের উপর বদলা নিতে, আর সামাদ চেয়েছে কোম্পানি, যেটা এখন ওর দখলে। ওরা প্রথমেই চেয়েছিল জামিলকে সরাসরি মেরে ফেলতে, কিন্তু পরে ওরা বুঝতে পারে জামিলকে সরালে সায়ান ক্ষমতায় থাকবে, তাই ওরা এতে তোমাকে জড়ায়। সেদিন তোমাকে
হিপনোটাইজ করা হয়েছিল, তাই তুমি তাই করেছিলে যা তোমাকে করতে বলা হচ্ছিল। আর ওই ঘটনা ঘটায় যাতে সবাই ভাবে কাজটা তুমিই করেছ। কিন্তু জামিলকে না মারার কারণ তুমি শায়ানের জীবনে থাকলে তারা তোমাকে কন্ট্রোল করে শায়ানকে পথ থেকে সরাতে পারবে। আর তাই হয়। তুমি শায়ানকে ভুল বুঝে প্রতিশোধের খেলায় মত্ত ছিলে, আর শায়ানের মনোযোগ তোমার দিকে ছিল। যখন জামিলের প্রয়োজন ছিল তখন ওরা জামিলকে মেরে দিল, আর এরপর শায়ানকে জেলে। কোম্পানির সামাদের কাছে চলে গেল, আর সিমন যা চেয়েছিল তাই পেয়ে গেল। আর আমাকেও ওদের আর প্রয়োজন পড়ল না। কিছুদিন পূর্বে যখন আমার থ্রেট আসে, সিমনকে নিয়ে আমি ঘাবড়ে যাই। বাধ্য হয়ে সামাদের সাথে যোগাযোগ করে তাকে সবটা জানাই, কিন্তু সামাদ সিমনকে মেরে দিবে আমার জানা ছিল না। সব কিছু এত দ্রুত হয়েছে যে আমি কিছুই বুঝতে পারিনি, আর না শায়ানকে বলতে পেরেছি। আমি যখন জিজ্ঞেস করি সামাদকে ও কেন সিমনকে মারল, তখন ও বলে যে শুধু সিমনকেই নয়, বরং জামিলের সাথেও একই কাজ করেছে। আর আমি যদি নিজের মুখ বন্ধ না রাখি তাহলে শায়ানের সাথেও একই কাজ করবে। আমি ঘাবড়ে গিয়ে চুপ হয়ে যাই, আর কিছু বলতে চাইনি তোমাকে। তাই রুশি চুপ হয়ে গেল। ওর মুখটা রং ছিল। সিমনের কারণে দেওয়া থ্রেড মেসেজ মিসেস রোজিনাকে নয়, বরং সামাদ খানকে দেওয়া দরকার ছিল। কারণ রুশি ভেবেছিল সব কিছু শায়ানের মায়ের প্ল্যান করা, আর সামাদ খান তার প্রেমিক, তাই সে তার কথায় এমন কাজটা করেছে। কিন্তু মিসেস রোজিনা ওদের মতোই একটা গুটি ছিল মাত্র। যদিও মিসেস রোজিনাকে রুশি বিশ্বাস করে না, কিন্তু না করার কোনো কারণও খুঁজে পেল না। এই মুহূর্তে উনি মিথ্যে বলবেন কেন? রুশির ভাবনার মাঝে মিসেস রোজিনা বললেন, তুমি দয়া করে শায়ানকে এসব বলো না। এমনিতেই তোমার ব্যাপার নিয়ে সে আমাকে অপছন্দ করে, তার উপর সবটা জানলে সে আমাকে ঘৃণা করবে। নিজের সন্তানের ঘৃণা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না, প্লিজ। রুশি কিছুক্ষণ ভাবল, তারপর শান্ত কণ্ঠে বলল, আপনি নিতান্ত একজন স্বার্থপর নারী। আপনি আসলে শায়ানের জন্য নয়, নিজের জন্য ছিলেন। কারণ আপনি মুখ খুলে সবার পূর্বে আপনাকে এই রাস্তা থেকে সরিয়ে দিবে, আর আপনি সেই ভয়েই পাচ্ছেন। আর ঘৃণার কথা শুধু শায়ান নয়, আপনারা সামাদ খানের সম্পর্কের কথা বাবাও জানতেন, কিন্তু কিছু বলেনি, কারণ সে চায়নি আপনি ছোট হয়ে যান। আপনাকে আমার বলার কিচ্ছু নেই। আপনি যা করেছেন তার শাস্তি আপনি পাবেন। যা আপনার কাছে ছিল তার মর্যাদা আপনি দিতে পারেননি, আর যা আছে তাও আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। একাকিত্ব কতটা কষ্টের সেটা আপনি বুঝতে পারবেন, আর সেটাই হোক আপনার শাস্তি। কথাটা বলে রুশি দাঁড়ালো না, এক ঝটকায় সানিয়াকে কোলে নিয়ে নিল। কিন্তু মিসেস রোজিনা বাদ সাধলেন, সানিয়া আছে বলে উনি এখনও ভালো থাকতে পারে ওর দিকে চেয়ে। কিন্তু বেঁচে থাকার একমাত্র উৎসকেই রুশি কী করে ছিনিয়ে নিতে পারে? তিনি কাঁপা কণ্ঠে বলল, তুমি সানিয়াকে নিতে পারো না, তোমার কোনো অধিকার নেই ওকে নেওয়ার। রুশি হাসল, তারপরে বলল, আমার অধিকার নেই আমি বুঝলাম, কিন্তু ও নিয়ে যাওয়ার জন্য বাধা অধিকারও আপনার নেই। সানিয়া তিয়াশার মেয়ে, তাই অধিকার অনধিকারের কথা আমার তিয়াশার সাথেই হবে, আপনার সাথে নয়। আমি চাই না ওর মতো একটা নিষ্পাপ প্রাণ আপনার ছায়াতলে বড় হোক। আপনার একাকিত্ব আপনাকে মোবারক মিসেস খান। যে অন্যের কথা ভাবে না সে জীবনে তার সাথে থাকার মতো কেউই থাকে না। আপনার সাথেও তাই হোক। একাকিত্বের যন্ত্রণা মৃত্যু চেয়ে কঠোর, আর সে বেঁচে থেকেও মরে যাওয়ার কষ্ট আপনি হাড়ে হাড়ে বুঝতে পারবেন। রুশি মুচকি হেসে বেরিয়ে পড়ল। যারা ওর আপন জনের ক্ষতি করেছে তাদের প্রতি ওর এইটুকু সিম্পেথি কাজ করে না, এইটুকুও না। সানিয়া তখনও শান্তিতে ঘুমিয়ে আছে। ঘুম বেশ গাঢ় বলেই এখনো ভাঙেনি। রুশি ওর মাথায় হাত বোলাতে বোলাতে খানবাড়ির বিলা ছাড়ল। এই বাড়িটাকে শেষ বিদায় জানালো। বেঁচে থাকতে আর কখনো এই স্থানের ত্রিসীমানায় না আসার প্রতিজ্ঞা করে নিল মনে মনে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 2 ঘন্টা হতে চলল। প্রায় 2 ঘন্টা হতে চলল রুহানকে বাড়িতে রেখে এসেছে বাবা মায়ের কাছে। যদিও তারা ওকে হঠাৎ করে দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল, কিন্তু কোনো প্রশ্ন করেনি। সন্তান বড় হয়ে গেলে নিজেদের মর্জির মালিক হয়ে যায়, তখন বাবা মায়ের তাদের উপর কর্তৃত্ব থাকে না, আর তাদের প্রশ্ন করার ইচ্ছেটাও বাবা মা কোনো এক সময় হারিয়ে ফেলে। রুশি বাসায় ফিরতে ফিরতে প্রায় বিকেল। বাসার রাস্তায় এত দূর না হলেও রুশি ইচ্ছে করে দেরিতে ফিরেছে। সানিয়া তখন আইসক্রিম হাতে বেশ খুশি। লাফিয়ে লাফিয়ে হাসছে আর মৃদুস্বরে বলছে, মম্মি আমাদের কতক্ষণ লাগবে ভাইয়ার কাছে যেতে? রুশি মুচকি হেসে বলল, এই তো আম্মু, আর কিছুক্ষণ, তারপরেই আমরা ভাইয়ার কাছে পৌঁছে যাব। সানিয়া এরপর আর কোনো শব্দ করেনি, বরং চুপচাপে মজা করে আইসক্রিম খেতে লাগলো। আর রুশি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। ও জানে না ও কাজটা কেন করেছে। এটা জানা সত্ত্বেও সানিয়া তিয়াশার মেয়ে। ওর মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, যে সানিয়াকে ওই ঘরে একা ফেলে আসা যাবে না। ও সানিয়াকে বাহিরে নিয়ে আসার প্রায় অনেকক্ষণই পর
সানিয়ার ঘুম ভেঙে যায়। আর প্রথম প্রশ্ন এটাই করে, তুমি কে? রুশি কী বলবে ভেবে পাচ্ছিল না, তাই না ভেবেই বলে দেয় ও সানিয়ার মা। কিন্তু অবাক হয় এটা দেখে যে সানিয়া খুব সহজেই সেটা মেনে নিয়েছে, কারণ রুশি নিজেকে সানিয়ার মা দাবি করাতে সানিয়া প্রথম প্রশ্ন এটাই করেছিল যে তুমি এতদিন আসোনি কেন আমার কাছে? জানো আমি কত মিস করেছি তোমাকে, আমি রাগ করেছি তোমার সাথে। রুশি তারপর সানিয়াকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরল শুধুমাত্র ওর রাগ ভাঙাতে। ও কেন এমনটা করলো ও নিজেও জানে না। ও শুধু জানে সানিয়ার একটা পরিবার দরকার। আর রোহানকে যদিও নিজের সন্তান ভাবতে পারে, তাহলে সানিয়াকেও পারবে। সানিয়া এখন থেকে ওর সন্তান, তিয়াশার নয়। বাসায় ফিরে রুশি কিছুটা চমকে যায়। সানিয়াকে কোনো রকম নিজের মায়ের কাছে দিয়ে নিজের কামরার দিকে এক দৌড় দেয়। দরজার সামনে এসে হাঁপিয়ে উঠলেও নিজেকে সামলে নেয় সে। আলতো শব্দে দরজা খুলেই থমকে যায়। একজোড়া চোখ ওর দিকে নির্লিপ্তভাবে তাকিয়ে যেন সে জানত রুশি এই মুহূর্তেই আসবে, আর সেই অপেক্ষায় যেন সে ছিল। রুশি নিঃশব্দে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তারপর আমতা আমতা করে বলতে নেয়, আপনি এখানে? সে চোখের মনি ভুট করেই উঠে দাঁড়ায় আর চারপাশ দেখার ভান করেই বলে, তাহলে এটা তোমার ফ্রেন্ডের বাসা না? খারাপ না, সুন্দরী। যদি আমি ভেবেছিলাম তার বাসা লন্ডনে হওয়ার কথা। সায়ানের এমন কথা শুনে রুশি ব্রু কুঁচকে তাকালো, কিন্তু পরক্ষণে কিছু একটা চোখে পড়তেই দ্রুত এগিয়ে গেল। সায়ানের হাত দিয়ে বলল, রক্ত? এটা আবার কিসের রক্ত? আপনার হাত কেটে গিয়েছে? কিন্তু কিভাবে? আর আপনি না অসুস্থ? ডাক্তার না বলেছে আপনাকে বেড রেস্টে থাকতে? আপনি এখানে কি করছেন, তাও এত জার্নি করে? সায়ান নিজের চোয়াল শক্ত করেই বলল, আমার জন্য কি তোমার চিন্তাও হয়? জানতাম না তো। চিন্তা করো না, আমি এখনো মরে যাইনি। রুশি চুপ হয়ে গেল। তারপর মৃদু স্বরেই বলল, আপনি এভাবে কথা বলছেন কেন? খোঁচা মারছেন কেন আমাকে? সায়ান আবার রেগে গেল। তারপর রুশির বাহু চেপে ধরে বলল, কিভাবে কথা বলবো? আদর করে? তুমি 2 দিনের কথা বলে সোজা বাংলাদেশে চলে এসেছ সব কিছু একা সামলাতে। কেন, আমি কি মরে গিয়েছিলাম? আমাকে বলা যেত না রুশি? তুমি শুধুমাত্র আমাকে ছেড়েই আসোনি, বরং মিথ্যে কথা বলে এসেছ। রুশি মাথা নিচু করে ফেলল। তারপর মৃদু স্বরে বলল, আমি সত্যিটা বললে আপনি কখনোই রাজি হতেন না। তাছাড়া আমার পুরো বিষয়টা জানা দরকার ছিল, তাই আমি এসেছি এখানে। আমি আমার সময় মতো 2 দিন পর ঠিকই ফিরে যেতাম। আপনি আমার জন্য টেনশন করুন এটা আমি চাইনি। আমি সবটা জানা সত্ত্বেও স্থির হতে পারছিলাম না। আপনি হয়তো জানেন না আমি কতটা অপরাধবোধ নিয়েছিলাম এতদিন, শুধুমাত্র এই ভেবে যে আমার জন্য কেউ একজন মৃত্যুর সাথে লড়াই করছে। আজ এত বছর পর আমি শান্তির একটা নিঃশ্বাস ফেলতে পারছি। আমি বাবার ওই অবস্থার পেছনে দায়ী ছিলাম না। আমি সায়ান হুট করেই রুশিকে ছেড়ে দিল, আর রুশিও থেমে গেল সায়ানের হঠাৎ পদক্ষেপে। সায়ান অন্যদিকে ফিরে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর মৃদু স্বরে জিজ্ঞেস করল, তুমি তার সাথে দেখা করেছ তাই না? কী অবস্থায় আছে সে? রুশি কিছুক্ষণ ভেবে বলল, আপনি ভয় পাবেন না, আমি তার সাথে কিছুই করিনি। কারণ সে আমার সাথে যতটুকু অন্যায় করেছে তার চেয়ে বেশি আপনাদের সাথে করেছে, আর যে সাথে কিছু করার অধিকার আমার নেই। আমি তার থেকে শুধুমাত্র সত্যটা জানতে গিয়েছি, আর সেটা জানার পরে আমি চলে এসেছি। আর হ্যাঁ, আমি সানিয়াকে নিয়ে এসেছি। আমি চাই ও রুহানের সাথে বড় হোক। সায়ান মাথা নাড়ল। ও রুশিকে সানিয়া সহ গেট দিয়ে ঢুকতে দেখেছে। কিছুটা অবাক হলেও অনেক বেশি খুশিও হয়েছে ও। সানিয়াকে নিজের মেয়ে হিসেবে নিলেও ওর খোঁজ একদমই নেয়নি ও। এখন না হয় রুহানা সানিয়াকে বেস্ট বাবা হয়ে দেখাবেও। সানিয়া কিছুটা সায়ান কিছুটা ব্রু কুঁচকে বলল, সানিয়া তিয়াশার মেয়ে, জানার পরে ওকে নিজের সন্তান হিসেবে নিতে চাও? রুশি মাথা নেড়ে ভাবুক কণ্ঠে বলল, সানিয়া তিয়াশার সন্তান, এটা কিন্তু তার একমাত্র পরিচয় নয়। ওর মায়ের সাথে আমার কোনো লেনা দেনা নেই। আমি শুধু এইটুকু জানি আমি নিজের সন্তান হিসেবে বড় করতে চাই। আর তাছাড়া আপনি আমার ছেলেকে নিজের সন্তান ভাবতে পারলে আমি আপনার মেয়েকে নিজের সন্তান ভাবতে পারবো না কেন? মেক সেন্স। তাহলে আমাদের এখন 2টো সন্তান, আরও 2টো হলেও সমস্যা নেই, কজ আই অ্যাম ক্যাপেবল এনাফ টু ফিড দ্যাম। রুশি হেসে দিল। তারপর সায়ানের হাত নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কয়েক দফা সায়ানকে বকার পর বুঝতে পারল সায়ানের হাতে কোনো চোট লাগেনি। তখন অবাক হয়ে প্রশ্ন করলেও সায়ান জবাব দেয়নি, তাই রুশি আর জিজ্ঞেসও করেনি। প্রত্যেকটি মানুষের পার্সোনাল স্পেস দরকার। সায়ান যেমন কোনো কিছুতে ওকে প্রশ্ন করে না, ও নিজেও সায়ানকে কিছুটা স্পেস দিতে চায়। রুশি প্রসঙ্গ পাল্টাতেই বলল, এখন যখন এসেই গেছেন তখন আমরা কিছুদিন না হয় এখানে বেড়াই।
তারপর আবার না হয় ফিরে যাব। আপনিও সুস্থ হওয়ার পরে যাব ভাবছি। সায়ান শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমরা আর লন্ডনে ফিরছি না, এখানেই একেবারে সেটেল হয়ে যাব। আরও কিছুদিন পর এমনিতেও আমি কোম্পানিতে জয়েন করব, তাই আর ফেরার ইচ্ছে নেই। আর তোমাদেরকেও ফিরতে দিব না। আর বাকিরা ধীরে সুস্থে না হয় ফিরবে। আপাতত আমরা আব্বু আম্মুর সাথে থাকি, তারপর না হয় আমার বাড়িতে আমরা শিফট হয়ে যাব। রুশি সায় দিল। যদিও ওর প্রশ্ন করার ইচ্ছে ছিল যে ওর কেসের কি হলো, কিন্তু করলো না। ও জানে সায়ান বেঁচে থাকতে সে ওর কিছু হতে দিবে না। তাই রুশি বিষয়টা নিয়ে আর মাথা ঘামালো না। ও মনোযোগ দিয়ে সায়ানকে পর্যবেক্ষণ করলো। সায়ান কিছু একটা ভাবছে, কিন্তু যা ভাবছে তা যে অপছন্দনীয় কিছু তা রুশির চাহনি দেখে বুঝতে পারলো। রুশি কিছু একটা ভেবে সায়ানের দিকে গেল, তারপর হুট করে গলা জড়িয়ে ধরল। যদিও নিজেই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছে, কিন্তু তবুও সামলে নিল নিজেকে। তারপর টেনে টেনে বলল, ওগো শুনছো, তুমি কি আমার উপর এখনো রেগে আছো? সায়ন হেসে বলল, রুশি এতটা ড্রামাটিকভাবে বলেছে যে না হেসে পারল না। রুশির কপালের সাথে কপাল ঠেকিয়ে মুচকি হেসে বলল, না গো, আমার বউ আমাকে এত সুন্দর করে ডেকেছে, আমি কি আর রাগ করে থাকতে পারি? রুশি সায়ানের কথা দরণ দেখে হেসে ফেলল। তারপর সায়ানের বুকে কয়েকটা কিলঘুষি বসালো। লোকটা আবারও ওকে ওর কথাই পৌঁছাচ্ছে। সায়ান রুশির হাত আঁকড়ে ধরে ফেলল, তারপর হুট করে জড়িয়ে ধরল। ও এতক্ষণ নিজের পরিবার, মা বাবা সবাইকে নিয়ে ভাবছিল। আর মায়ের কথা ভাবতে সায়ানের মন খারাপ হয়ে যায়। ওর মা যে সব কিছু করেছে তা কিন্তু নয়, তবে সব কিছুর পিছনে সে দায়ী ছিল, কথাটাও ভাবতে পারছে না। ওর মা যদি স্বার্থপর না হয়ে ও চাচাকে সুযোগ করে না দিত, তাহলে ওদের জীবনে এমন কিছুই হতো না, আর ওর বাবাও বেঁচে থাকতো। নিজের বাবার জন্য হলেও সায়ানের নিজের মাকে ক্ষমা করতে পারবে না, কখনো না। রুশি যখন বুঝতে পারলো সায়ানের শরীর মৃদু কাঁপছে, তাই ও আলতো করে পিঠে হাত বুলিয়ে দিল। সায়ান সব কিছু বলতে পারে না, সব কিছু ওর মতো প্রকাশ করতে পারে না, কিন্তু ওর কাছের মানুষকে কতটা ভালোবাসে রুশি সেটা জানে। রুশি সায়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। ও আর ছাড়তে চায় না। এই মানুষটাকে সারা জীবন আগলে রাখতে চাই, আর তার পাশে থাকতে চাই। ও মনে মনে আওড়ালো, এই যে হাত ধরেছি, আর কবুতা ছাড়বার নয়। ওইভাবে কতক্ষণ ছিল রুশির মনে নেই। হঠাৎ সাহেব নিজে থেকে ওকে ছেড়ে দিল। তারপর মুচকি হেসে রুশির রুমে থাকা একটি ছবির দিকে তাকিয়ে বলল, আমি গতবার এসে ছবিটা দেখে খুব অবাক হয়েছিলাম, ভাবতেই পারিনি এটা তুমি। রুশি ভাবুক দৃষ্টিতে নিজের ছবির দিকে তাকালো। বয়স তখন তার কম ছিল, চুলগুলো গাঁড় পর্যন্ত ছিল। ছবিটিতে ওর পাশে একটা ছোট কুকুরও আছে, যদিও সে এখন বেঁচে নেই। রুশি সায়ানের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই সায়ান বলল, একদিন জ্যামের মাঝে খুব বিরক্ত হচ্ছিলাম, হঠাৎই দেখি এক কিশোরী মেয়ে একটি কুকুরকে দেখতে ব্যস্ত। চুলগুলো সামনে থাকে তার চেহারা না দেখলেও কুকুর ছানাটা চেনা ছিল। তারপর প্রায় জ্যামি আমার সেই মেয়েটির কথা মনে পড়তো। 2 বছর পূর্বে তোমাদের বাড়িতে আসার পর আমি বুঝতে পারি সে কিশোরী তুমি ছিলে, কিন্তু বলাই হয়নি। আমাদের ভাগ্যই কেমন না, আমাদের পরিচয় হওয়ার পূর্বেও আমরা পরিচিত ছিলাম। হয়তো আমাদের ভাগ্যই একে অপরের হওয়া লেখা ছিল। রুশি শান্ত দৃষ্টিতে তাকালো সায়ানের দিকে। ও এটা ভেবে রেগে যাবে যে সায়ান একটা মেয়ের কথা ভাবত, প্রায় নাকি এটা ভেবে খুশি হবে যে ওই মেয়েটা ও ছিল। রুশি ভেবে পেল না, তবে এটা সত্যি ওরা একে অপরের ভাগ্য ছিল বলেই এত কিছুর পরেও ওরা একসাথেই আছে। সাহিল বাগানের শেষ মাথায় দাঁড়ানো, ফুলের মৃদু সুবাস ওর নাকে এসে বাড়ি খাচ্ছে। সাহিল এতদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। সব কিছু যেন আবার স্বাভাবিক পূর্বস্থানে ফিরে গিয়েছে। সাহিল কয়েক ঘন্টা আগের ঘটনা ভাবতে লাগলো। ওরা যখন বাংলাদেশে এসে পৌঁছে তখন সায়ান সোজা কোম্পানিতে এসেছে। সাহিলের শত না এর পরেও সায়ান শোনেনি। যেহেতু শুরুতেই সব কিছুর ব্যবস্থা করা ছিল, তাই সায়ান কোম্পানিতে ঢুকতেই বোর্ড মিটিং শুরু হয়। সব কিছু ঠিকঠাক থাকলেও সায়ানের চাচা যে কিনা এই 2 বছর ধরে কোম্পানি ম্যানেজ করেছেন, তিনি বাধা দেন। অন্যান্য শেয়ার হোল্ডারদের এই বলে কনভিন্স করতে থাকে যে সায়ানের জেল রেকর্ড আছে, যা কোম্পানির রেপুটেশনের জন্য খারাপ। কিন্তু সায়ান বিনিময়ে হাসলো, কারণ এই 2 বছরও কোম্পানিতে না থাকলেও সম্পূর্ণ কোম্পানি ওর কথাই চলেছে, আর সকল বোর্ড মেম্বার ওর পক্ষেই ছিল। সামাদ খান সেখানে শুধুমাত্র সায়ানের গুটি হিসাবে ছিল। সায়ান তবুও পেয়ারভাবে খেলতে চেয়েছিল, তাই সামাদ খানের সকল ইল্লিগেল কর্মকাণ্ডের প্রমাণও তুলে ধরে, এমনকি সায়ানের বাবা সিমনকে মারার হত্যার প্রমাণও। বিষয় বেগতিক দেখে সামাদ খান চলে যেতে চাইলেও সায়ান যেতে দেয়নি, বরং সবার সামনে টেনে হিঁচড়ে নিজের কেবিনে নিয়ে আসে।
আর পুলিশ আসা পর্যন্ত বেদরম পিটায়। যদিও ডান হাতের ব্যথা বেড়ে গিয়েছে, সেই কারণে কিন্তু সায়ান ক্ষান্ত হয়নি। সায়ান নিজের বিরুদ্ধে কোনো অভিযোগ রাখতে চায় না, তাই সামাদ খানকে সরাসরি মারেনি, কিন্তু এতটুকু নিশ্চিত করেছে যে সামাদ খানের ফাঁসি যদিও না হয়, সে আজীবন জেল থেকে বের হতে পারবে না। সিমনের পর কাউকে এতটা পিটিয়েছে সায়ান, তাও নিজ হাতে। যদিও সামাদ খান পাল্টা আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু সাহিলের জন্য পারেনি। আর যাই হোক, সায়ানের কোনো ক্ষতিও হতে দিবে না। সাহিলের ভাবনার মাঝে ওর ফোনটা বাজতে লাগলো। কে হতে পারে? জেনি সাহিল দ্রুত কল ওঠালো, আর অপর পাশের মানুষকে সুযোগ না দিয়েই বলল, ফ্লাইটে ছিলাম তাই উঠাতে পারিনি, আর কোম্পানির সব ঠিকঠাক করা দরকার ছিল, তাই তোমাকে কল দিতে পারিনি। অপর পাশ থেকেই গম্ভীর কণ্ঠে কেউ বলল, কই তুমি এখন? সাহিল মৃদু হেসেই বলল, বাংলাদেশে এসেছি, কয়েক ঘন্টা হলো। অপর পাশ থেকে সেই নারী কণ্ঠ দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, তোমাকে এক কল দিলে শুনে তুমি লন্ডনে, আর নেক্সট কলে তুমি বাংলাদেশে। তুমি আদৌ মানুষ তো? কারণ আমার মনে হয় আমি কোনো জিনের সাথে এতকাল কথা বলছি। সাহিল কথাগুলো শুনে খিলখিল করে হেসে বলল, কি যে বলো না রিমি। অপর পাশ থেকে কড়া কণ্ঠে কেউ একজন বলল, সাহিল, কতবার বলেছি এটা রিমি না সিমি। আমার নাম সিমি। রুশি ম্যামের মতো তুমি এভাবে ডাকো কেন আমাকে? সাহিল চুপ হয়ে গেল। আসলে ওদের 2 বছরের সম্পর্কে সাহিল সিমিকে প্রায় রিমি বলে ডেকেছে, আর বেশ বকাও খেয়েছে, কিন্তু অভ্যাসে একদমই বদলায়নি। সিমি হঠাৎ করে অপর পাশ থেকে অস্থির কণ্ঠে বলল, সব কিছু ঠিকঠাক তো, নাকি আরও বাকি আছে কিছু? এবার কি আমরা বিয়েটা করতে পারি, যা 1.5 বছর দূরে আটকে আছে? সাহিল অপ্রস্তুত গলায় বলল, সব ঠিকই আছে এখানে। ভাবছি তোমার বাবা মায়ের সাথে কথা বলে। সিমি অপর পাশ থেকে চিল্লিয়ে বলে উঠল, না না থাক, বাবা মায়ের দরকার নেই। তুমি শুধু আমাকে কোর্টে যাওয়ার সময় বললেই হবে, আমি সোজা চলে যাব। অনুষ্ঠানের জন্য ওয়েট করার সময় আর আমার কোনোটাই ইচ্ছে নেই। না জানি আবার কোন কাজ পড়ে তোমার। আমি যথাসম্ভব দ্রুত বিয়ে সারতে চাই। কালকে হলেই হবে, আর আজকে হলে আরও ভালো। তুমি শুধু সময় বের করে কোর্টে চলে আসো। সিমির কথায় সাহিল শব্দ করে হেসে দিল, তারপর মাথা নাড়িয়ে বলল, কালকে হলেই চলবে। তুমি 10টার দিকে চলে এসো, আমি স্যারকে বলে সময় নিব। অপর পাশ থেকে সিমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ফাইনালি যদি 10টায় তোমার না পাই, তবে না ঘর থেকে এসে তুলে নিয়ে যাব। দেখি আমাকে কে আটকায়। সাহিল কপাল চাপড়ে বলল, না না থাক, লাগবে না, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। তুমি শুধু তৈরি থেকো। সিমি অস্থির কণ্ঠে বলল, আমি 1.5 বছর ধরেই তৈরি সাহিল, শুধু তোমার অপেক্ষায় ছিল। সাহিল আলতো স্বরে বলল, সাহিলের ঠোঁটের কোণে হাসি প্রসারিত হলো। সিমি চেয়েও আরও বেশি অস্থির হয়ে আছে ওদের বিয়ের জন্য, কিন্তু হয়তো প্রকাশ করা হয়নি। সাহিল মনে মনে শুকরিয়া আদায় করে। সিমি ওর জন্য অপেক্ষা করেছিল, না হয় এত বিজি শিডিউলে অন্য কেউ হয়তো টিকেই থাকতো না। যেখানে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়, সেখানে সিমি নিজ থেকে কয়েক মিনিটের জন্য কল করে রেখে দিত, শুধুমাত্র এটা জানার পর যে ও ঠিক আছে আর ভালো আছে। অনেক দিন টানা কথা না হলেও কখনো রাগ করেনি, বরং বলতো, তুমি তোমার সময় মতো কল দিও, কাজ ফেলে রেখে আমার সাথে কথা বলার দরকার নেই। আমি তোমারই আছি আর তোমারই থাকবো। সিমির মা বাবা ওর বিয়ে দেওয়ার কম চেষ্টা করেনি, কিন্তু সিমি বরাবরই নাকচ করে দিয়েছে। ওর একটাই কথা, বিয়ে করলে তাকেই করবে যাকেও পছন্দ করে, না হয় করবে না। সাহিল এটা ভেবে পায় না, এমন একজনকে ও কী করে পেল, যে কিনা ওকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আর ওর পাশে আছে। লন্ডন, সকাল 7:17। শাহিদ গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে নামছিল। আরসোকে খুঁজে নিল আশপাশটা, কিন্তু পরিচিত অবয়ব না দেখে ব্রু কুঁচকে তাকালো। প্রতিদিন ঠিক এখানটায় মানুষটিকে দেখা যায়, অথচ তার ছায়াটুকু আজকে দৃষ্টির অগোচরে। শাহিদ এবার পুরোপুরিভাবে সব দিকটা দেখতে লাগলো, কিন্তু তাকে পেল না। কিছুটা বিরক্তি প্রকাশ করে পিছু ফিরে হাঁটা শুরু করলো। কামরার সামনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে কোনো শব্দ ছাড়াই দরজা খুলে ভিতরে ঢুকে যায়। রুমে ঢুকে থমকে গেল, সেই মানুষটি সেখানে নেই। শাহিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বারান্দায় গেল, আর সেখানে তাকে মাথা নিচু করে বসে থাকতে দেখে। শাহিদ ধীর পায়ে সেখানে গিয়ে মৃদু স্বরে বলল, ব্রেকফাস্ট করতে আসনি কেন? সামনের মানুষটি নিম্ন কণ্ঠে বলল, আমি ভাবলাম তুমি আমাকে আপনি করে বলবে, কিংবা এমন ভান করবে যেন আমাকে দেখোইনি কোনো দিন। চন্দ্রিকা খুব আস্তে কথাগুলো বললেও শাহিদ শুনতে পেল, আর অপরাধ বোধ হতে থাকলো।
মনে মনে ভাবল, তবে কেউ বেশি করে ফেলেছে। এই কয়েকদিন চন্দ্রিকা ওর সাথে কথা বলতে আসলেও ও এমন ভান করেছে যেন ও তাকে চিনেই না, এমনকি আপু বলেও ডেকেছে। যদিও চন্দ্রিকা এতে বেশ চটে যেত আর বেশ মজাও পেত, কিন্তু চন্দ্রিকাকে এইভাবে কথা বলতে না দেখে গিল্টি ফিল করতে লাগলো। শাহিদকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে চন্দ্রিকা তিক্ত হেসে বলল, খুঁজছিলে আমার চাশমিশ? শাহিদ কী বলবে খুঁজে পেল না, তাই মৃদু মাথা নাড়ল। মুখ খুলে কিছু বলতে চাইলেও সেটা বলল না, বরং চুপ করেই রইল। শাহিদকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে চন্দ্রিকা উঠে দাঁড়ালো। তারপর মৃদু স্বরে বলল, তোমার অপেক্ষার প্রহরগুলোতে তুমি যতটা না আমায় ফেরার অপেক্ষায় ছিলে, তার চেয়ে বেশি আমি তোমার ফেরার কাছে অপেক্ষায় ছিলাম। আমার জীবনে আপন বলতে কয়েকজনই, শাহেদ তাই তার একা পেলে নিজের শোকের পিছনে ছুটতে পারেনি। শামু আপুর দরকার ছিল আমাকে, আর আমি তাকে ওখানে ওই অবস্থায় ফেলে যেতে পারিনি। আপুর প্রতিটা দিন কাটতো ক্লাবে, সময় পেলে ড্রিঙ্কস সিগারেট এসবে মত্ত ছিল, যা আমি আসার পর ছেড়ে দিয়েছিল। একদমই, শুধুমাত্র সে চায়নি আমার উপর এর কোনো প্রভাব পড়ুক। কিন্তু আমি জানি, ঠিক যে মুহূর্তে আমি তাকে ছেড়ে যাব, ঠিক সেই মুহূর্ত থেকে সে আবার পূর্বের জীবনে ফিরে যাবে। আর আমি এমনটা চাইনি। শামু আপু, চন্দ্রিকাকে থামিয়ে দিল শাহেদ। তারপর চাপা স্বরে চিল্লিয়ে বলল, তোমার শামু আপুকে তোমাকে বেশ দরকার ছিল, আর আমার দরকার ছিল না তোমাকে। চন্দ্রিকা, তুমি আমার থেকে দূরে ছিলে, সেটা আমাকে কষ্ট দেয়নি। আমি তোমার জন্য আজীবন অপেক্ষা করতে পারবো, কিন্তু তুমি আমার সাথে যোগাযোগ কেন করনি? তোমার পার্সোনাল স্পেস দরকার ছিল, আমি দিয়েছি। তবে তখন তোমার মনে হয়েছিল তোমার ফিরে আসা উচিত, তখন তুমি ফিরে আসতে পারোনি। বুঝলাম, কিন্তু তাই বলে যোগাযোগ কেন করনি? আমাকে বললে কি আমি বুঝতাম না তোমাকে? আমি যদি এখানে না আসতাম, তুমি কি আদৌ আমার কাছে আসার কিংবা আমার সাথে কথা বলার প্রয়োজন বোধ করতে? শাহেদের কথা জবাব দিল না চন্দ্রিকা, বরং মাথা নিচু করে পিষপিষিয়ে বলল, আই মিস ইউ। শাহেদ নিঃচোপে শুনল তিনটি শব্দ। ওর চোখ হঠাৎ করে ঝাপসা হয়ে আসতে লাগলো। হৃদস্পন্দন তীব্র হয়ে গেল। নিজেকে সামলে নিল। তারপর মৃদুস্বরে বলল, আমি এখানে না আসলে কবে ফিরতে আমার কাছে? নাকি ফিরতেই না? চন্দ্রিকা মাথা নিচু করে বলল, সায়ান ভাই ঠিক হওয়ার পরই ফিরতাম, শুধু তার কিছুটা সুস্থ হওয়ার অপেক্ষায় ছিলাম। জবাব শুনে শাহিদের ঠোঁট হালকা প্রসারিত হলো। কথাটা সত্যতাও জানে না, তবে এতটুকুও খুশি যে চন্দ্রিকা ফেরার কথা ভেবেছে। না হয়ও মনে করতো চন্দ্রিকার কোনো দিনও হয়তো ফিরবে না। শাহিদ তবুও বলল, তাহলে তোমার শামু আপুর কী হবে এখন? তার জন্যই তো এতকাল এখানে থাকা, আর এখন তাকে পেলে চলে আসতা। চন্দ্রিকা হেসে ফেলল, যদিও চোখের জল গাল বেয়ে পড়ছে। জড়ানো কণ্ঠে বলল, তাকে সামলানোর কেউ ছিল না বলেই আমি এখানে ছিলাম, কিন্তু এখন তাকে সামলে রাখার মানুষ আছে চাশমিশ। আমার প্রয়োজন আর তার নেই। আমি জানি আমি ছাড়াও সে এখন ভালো থাকবে। শাহিদ কিছু একটা বেশ অখুশি হয়ে গেল। ব্রু কুঁচকে বলল, আর কতকাল আমাকে চাশমিশ বলে ডাকবে তুমি? আজীবন? এমনকি আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়েদেরও বলবো তোমাকে চাশমিশ বলতে? আমাকে এতদিন অবহেলা করার জন্য এটাই হোক তোমার শাস্তি। তারপর শাহিদকে আর কিছু বলতে না দিয়ে হাত টেনে কামরা থেকে বেরিয়ে পড়ল। খুব খিদে পেয়েছে, চলো আগে ব্রেকফাস্ট করে নিই, বাকি কথা খাওয়ার পরে বলবো। চন্দ্রিকার কথায় শাহেদ না হেসে পারল না। চন্দ্রিকার এই স্বভাব এখনও গেল না। মন খারাপ থাকলে একদমই খাবে না, আর মন ভালো হয়ে গেলে সবার পূর্বে তার খাবার চাই। বাকি দুনিয়া যাই হয়ে যাক না কেন, ওকে ওর খাবার থেকে কেউ আলাদা করতে পারবে না। শামু চেয়ারে হাত দুটো বুকে ক্রস করে রেখে বসে আছে, কিছু একটা নিয়ে বেশ বিরক্ত। কিন্তু তার থেকেও বেশি বিরক্ত সামনের লোকটিকে দেখে, যে কিনা সে কখন থেকে ওকে দেখেই যাচ্ছে, কোনো যেন ভূত দেখেছে। শামু সকালে খুব ফ্রেশ মাইন্ডে জগিং করতে বেরোলেও এখন এই লোকটির সামনে বসে আছে, তবে একরাশ বিরক্তি নিয়ে। আর এই সব কিছুর পিছনে একজনই দায়ী, ইনান চৌধুরী। কথায় আছে না, তুমি যার কথা বেশি ভাবো সেই তোমার সামনে অতি দ্রুত এসে হাজির হয়। ওর ভাবনার মাঝে ইনান ওর সামনে এসে দাঁড়ালো, হাতে দুটো কোকের বোতল নিয়ে। সামুর দিকে একটা এগিয়ে দিতেই বলল, হ্যাপি ওয়েডিং মিসেস রামায়রা। সরি, মিষ্টি পাইনি, তাই কোক নিয়ে এসেছি, যেহেতু আমাদের দুজনেরই পছন্দ। শামু কিছু না বলে কোক নিয়ে খেতে লাগলো। আর সামনে বসা হুজুর লোকটি, যে কিনা মূলত কাজী বলা চলে, সে অবাক হয়ে তাকিয়ে আছে। তার মাথায় একটা শব্দই খেলে যাচ্ছে, অদ্ভুত। জীবনে অনেক বিয়ে দেখেছে, কিন্তু জগিং শুটে থাকা অবস্থায় বিয়ে করতেই প্রথম দেখল। কোক শেষ করে শামু বাহিরে বেরিয়ে পড়ল, আর ইনান সে লোকটিকে ধন্যবাদ জানিয়ে বাহিরে বেরিয়ে পড়ল আর শামুর পাশাপাশি হাঁটতে লাগলো। শামু পুরো ঘটনার পরেই প্রথম মুখ খুলে বলল, আমি বলেছিলাম বিষয়টাকে সিরিয়াসলি না নিতে, আমি তো জাস্ট। ইনান হেসেই বলল, কিন্তু আমি এটাকে সিরিয়াসলি নিয়েছি, আর তাই তো তুমি এখন আমার বিবাহিত স্ত্রী। শামু শান্তস্বরে বলল, কিন্তু আমিও আপনাকে ভালোবাসি না।
আর বাসতে পারবো কি না আমি তাও জানি না। ইনান হাসি মুখেই বলল, আমিও তোমাকে ভালোবাসি না শামু, কিন্তু বলতে পারো তোমার প্রতি অদ্ভুত একটা টান অনুভব করি আমি। তোমাকে আমার ভালো লাগে, যদিও তুমি আমার টাইপ নও আর আমিও তোমার টাইপ নই, কিন্তু আমরা দুজনকেই তো অ্যাডাল্ট, তাই না? ভালোবাসাটা আপেক্ষিক, ভালো থাকাটা হচ্ছে প্রধান। আর আমার মন বলে আমি তোমার সাথে ভালো থাকবো। একটি সম্পর্কের সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বাস, আর আমি তোমাকে বিশ্বাস করি। ব্যাস, এতটুকুই যথেষ্ট। এটা ভাবার জন্য যে তুমি আমার জন্য পারফেক্ট। আমি তোমার সাথে থাকতে চাই শামু, আজীবন। কথাগুলো বলে স্বাভাবিক আর সাদাসিধে ছিল, কিন্তু কথাগুলো শামুর হৃদয় ছুঁয়ে গেল। শামু কিছু বলার জন্য মুখ খুলে অনেকক্ষণ আর কিছুই বলল না। একটা মানুষ ওর কালো অতীত জানার পরেও ওকে মেনে নিয়েছে, এমন আচরণ করছে যেন কিছুই হয়নি। শামু কথা না বললেও ইনান অনেক কিছুই বলল, এটা সেটা, নিজের ব্যাপারে, নিজের পরিবারের ব্যাপারে। আর শামু শুধু শুনেই গেল। বহুদিন নিজেকে একাকিত্বে ঠেলে রাখলেও আজ আবার ওর ইচ্ছে জাগলো নতুন করে শুরু করার। সবাই হয়তো সিমন নয়, সবাই হাত ধরে ছেড়ে দেয় না, কিছু কিছু ছেলে হাত ধরে আজীবন শক্ত করে রাখার জন্য। আর শামু সেই হাতটা পেয়েছে। শামু হুট করে ইনানের হাত শক্ত করে চেপে ধরল, আর ইনান বিনিময়ে ওর দিকে ফিরে হাসলো। শামুর ওর সাথে বাকিটা জীবন কাটাতে চায়, এটা মুখে বলার প্রয়োজন নেই। ওর ছোট ছোট পদক্ষেপে ওকে বুঝিয়ে দিয়েছে। সে সদ্য বিবাহিত কাপল সবাইকে নিজেদের বিয়ের খবর জানাতে লাগলো, যদিও ইনানই সবাইকে জানাচ্ছিল, আর শামু শুধু সবার কথার বিনিময়ে ছোট করে হেসেছে। ইনান যতটা হাসি খুশি, শামু ঠিক ততটাই চুপচাপ, তবে কোথাও একটা তাদের বড্ড মিল, তাই হয়তো তারা একসাথে। ইনান আর শামুর সাথে ভিডিও কলের মাঝে থাকতেই চন্দ্রিকা শাহিদকে খোঁচা মেরে বলল, এখন তো এদেরও বিয়ে হয়ে গেছে, অথচ আমাদের দেখো, সবার আগে আমাদের পরিচয় হওয়ার পরেও এখনও আমরা একই স্থানে আটকা পড়ে আছি। তোমার মতোই স্লোমো কপালে পড়েছে বলেই এখনও প্রপোজটাও করনি। শাহেদ ব্যবসাকা খেয়ে ফোন কেটে দিল, যদিও ইনানের হাসি স্পষ্ট কানে এসে পৌঁছেছে। তারপর আমতা আমতা করেই বলল, আমি কি তাদের মতো সুপারুস্তম, নাকি যে লুকোচাপা করব? বিয়ে করলে পুরো বাংলাকে জানিয়েই করব, পাড়ায় পাড়ায় অ্যানাউন্স করে বলবো, দেখো এই যে চন্দ্রী, ও হচ্ছে আমার একমাত্র বউ, আর আমি তার একমাত্র হাজব্যান্ড। ইতিহাসে রটিয়ে দিব, তুমি শুধু আমার। শাহিদের কথা শুনে চন্দ্রীকে খুশি হওয়ার বদলে ব্রু কুঁচকে তাকালো। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ড্রপ মারার একটা লিমিট থাকে। ও খোদা, আগে বিয়ের জন্য প্রপোজটা তো করো, তারপর না হয় পাড়ায় পাড়ায় রচিয়ে দিও। শাহিদ হালকা হেসে বলল, প্রেমিকের জিনিসটা খুব মধুর, বুঝলে? তারপর প্রেমিকা থেকে বউ হওয়ার রাস্তাটাই অনেক ধৈর্য আর বিশ্বাস থাকে। এরপর প্রেমিকা থেকে বউ হওয়ার পরেই সবটা কেমন যেন ক্যানক্যানে হয়ে যায়। তখন মধুর স্বাদও বিষাদ লাগে, ডায়াবেটিক্স হওয়ার ভয়ে। তাই প্রেমিকা থাকাকালীন না হয় একটু শান্তিতে থাকি। কথাগুলো বেশ মজা নিয়ে বলল। চন্দ্রিকার দিকে তাকিয়ে চুপ হয়ে গেল শাহেদ। চন্দ্রিকা খুব শান্ত চাহনিতে তাকিয়ে ওর দিকে আসে, কিন্তু সেটা যে জ্বর আসার পূর্বের প্রস্তুতি তা যেন বুঝতে আর সময় লাগলো না। কয়েকটা ডোক গিলে কিছু বলবে, তার আগে চন্দ্রিকা চিৎকার করে বলল, চাশমিশ, আজকে কিন্তু তোমার খবর আছে। শাহেদ আর কিছু না বলে দৌড় দিল, তার পিছু পিছু চন্দ্রিকাও। পুরো ড্রয়িং রুমে সবটা জুড়ে তাদের বিচরণ শুরু হলো। ওই লন্ডন শহরের ব্যস্ততার চারপাশে স্তব্ধ হলেও পুরো গড় জুড়ে সেই কপত কপতির খুনসুটির শোরগোল সময়টাকে যেন থামিয়ে দিল। তাদের হাসি খুশিতে চারপাশটাও যেন উজ্জীবিত হয়ে উঠল। বহুদিন পর সবটা যেন পূর্বের স্থানে ফিরে গেল, ঠিক আগের মতো, যেমনটা শুরুতে হওয়ার কথা ছিল। প্রতিদিনের মতো মৃদু শব্দে তিয়াশার ঘুম ভেঙে গেল, আর মোড়া ভেঙে উঠে বসল। নিজেকে সে একই কামরায় একই বিছানায় আবিষ্কার করল। তবে প্রতিদিনের মতো আজ আর তার ভয় কাজ করেনি, বরং সে বিরক্ত। প্রতিদিন একই স্থানে থাকতে থাকতে সে বিরক্ত। তিয়াশা ফ্রেশ হয়ে বের হতেই একজনকে কামরায় দেখতে পায়। এই কামরায় এটা তার দ্বিতীয়বার আগমন। আর সেদিন তিয়াশা বুঝতে পারে, আর যাই হোক না কেন, ওর প্রাণের কোনো ঝুঁকি নেই এখানে, তাই হয়তো এতটা স্বাভাবিকভাবেও থাকতে পারে। সামনের মানুষটি ওর বেশ পরিচিত। সানিয়ার সাথে তার বড্ড মিল। একসময় ওর আইনগত স্বামী ছিল, সে বলা যায় এখনও আছে, কিন্তু সেটা তিয়াশা কোনো দিনও মেনে নেয়নি, আর মানবেও না। তিয়াশা বেশ বিরক্তি নিয়েই বলল, রবিন, আবার কেন এসেছো তুমি এখানে? দেখতে যে আমি মরে গেছি কিনা? রবিন হাসল, যদিও সেই হাসিতে ছিল স্পষ্ট রাগ। সে তিয়াশার কাছাকাছি এসেই বলল, আমি যেভাবে রাখছি তোমাকে, আর যাই হোক, তুমি মরে যাবে না, কিন্তু ঠিকভাবে বাঁচতেও পারবে না। তোমাকে দেখলে তোমার মারার ইচ্ছে যে কতটা প্রখর হয় তোমার কোনো ধারণাও নেই।
কিন্তু সায়ানকে ছাড়া এখানে তোমাকে দেখে যে আমি কতটা শান্তি পাই তা বলে বোঝাতে পারবো না। তিয়াশা রাগে পেটে পড়ল, কড়া গলায় বলল, সে আমি যেভাবেই থাকি না কেন তোমার কোনো দিনও হব না। তুমি আমাকে আজীবন বন্দি করে রাখলেও আমি শুধুমাত্র সায়ানকে ভালোবাসি, আর আজীবন ওকে ভালোবাসবো। সায়ানের কথা শুনে রবিনের সোয়াল শক্ত হয়ে গেল। একটা সময় ওই মানুষটাকেও অনেক বেশি ঘৃণা করলেও এখন আর করে না। অন্তত যখন জানতে পারল সায়ান তিয়াশাকে কখনোই ওভাবে দেখেনি। রবিন শান্ত কণ্ঠে বলল, কিন্তু সায়ান রুশানীকে ভালোবাসে আর আজীবন ভালোবাসবে। তুমি তাদের মাঝে কখনোই আসতে পারবে না। ও তোমাকে তো একটা কথাই বলা হয়নি। সানিয়া মানে আমাদের মেয়ে এখন সায়ান আর রুশানীর কাছে আছে। মজার বিষয় কি জানো, সানিয়া রুশিকে নিজের মা মানে। সায়ান কিংবা সানিয়ার জীবনে তোমার কোনো অস্তিত্ব নেই তিয়াশা। রবিন শিকদার। তিয়াশা থমকে গেল। রুশির প্রতি ঘৃণা তার যেন আরও বেড়ে গেল। শুধুমাত্র রুশির সায়ানকে ওর থেকে কেড়ে নেয়নি, বরং ওর মেয়েকে ওর কাছ থেকে কেড়ে নিয়েছে। তিয়াশার এই মুহূর্তে ছুটে যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু ও তো আবদ্ধ। রবিন শক্ত করে ওর হাত চেপে ধরে হেসে বলল, তুমি আমার হতে চাওনি সেটা আমি মেনে নিয়েছি তিশু, কিন্তু তুমি অন্য কারো হবে সেটা আমি কখনোই মেনে নিব না। যে নরকে তুমি আমাকে ঠেলে দিয়েছ সে নরকের দহনে তুমিও আমার সাথে জ্বলবে। আর হয়তো তখন বুঝতে পারবে কাউকে অনেক বেশি ভালোবাসার পর তাকে না পেলে ঠিক কতটা কষ্ট হয়। কথাটা বলে রবিনা দাঁড়ায়নি, বরং ঘর থেকে বেরিয়ে পড়ল। তিয়াশার ফ্লোরে নিস্তব্ধ হয়ে বসে থাকা দৃশ্য আরেকবার দেখে নিল। তার পর সামনে হাঁটা শুরু করলো। তিয়াশাকে যখন দেখছিল তখন ওর খুব ভালো লেগেছিল, তাই তো তিয়াশার বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়। তিয়াশার সাথে বিয়ের কথাবার্তার সময় তারা আলাদা করে যখন কথা বলছিল তখনই রবিন ওকে জিজ্ঞেস করে তিয়াশার নিজস্ব কোনো পছন্দ আছে কিনা, কিন্তু তিয়াশা নাকচ করে দিয়েছে। বিয়ের প্রায় কয়েক মাস বেশ ভালোই ছিল, কিন্তু এরপরই তিয়াশা কেমন করে যেন বদলে গেল। একদিন হুট করে ডিভোর্স চেয়ে বসলো। রবিন কারণ জিজ্ঞেস করতে সে বলে অন্য কাউকে ভালোবাসে। তিয়াশার বাবা মাও ওকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তিয়াশা কারো কোনো কথাই শোনেনি। তারপর হুট করে বাংলাদেশে চলে যায়। আর রবিন যখন ওকে খুঁজে পায় তখন জানতে পারে তিয়াশা মা হতে চলেছে। ও ঠান্ডা মাথায় তিয়াশার সাথে কথা বলতে চায়, কিন্তু তিয়াশা ওকে থ্রেট দিতে থাকে। আর রবিন যদি কিছু করে তাহলে ও বেবি আর ওর ক্ষতি করবে। রবিন তাই পিছু হটে যায় আর চুপচাপ সব কিছু দেখতে থাকে। সব কিছুর জন্য সায়ানকেই দায়ী করতে থাকে। আর ওর কাছে কিছু জিনিস আসতে থাকে, যেটা পরে জানতে পারে সিমন নামের একজন পাঠাতো। সায়ানের বিরুদ্ধে ও অ্যাকশন নিতে চেয়েছিল, ও শুধু সময়ের অপেক্ষায় ছিল। কিন্তু যখন রুশি শায়লা হয়ে আসে তখন ও জানতে পারে যে ও কতটা ভুল ছিল। ও সায়ান রুশিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, আর তাই তো তিয়াশাকে ওদের পথ থেকে সরিয়ে ফেলে। কিন্তু আজ 2.5 বছর পরেও তিয়াশা শুধুমাত্র সায়ানকেই চাই, যেটা রবিন মেনে নিতে পারল না। ও তো একটা স্বাভাবিক জীবনই চেয়েছিল, কিন্তু ওর সাথে কেন এমনটা হতে হলো? রবিন সব কিছুর জন্য দায়ী তিয়াশাকেই ভাবল। তিয়াশা ছাড়াও জীবনে হয়তো অন্যরকম হতো, কিন্তু একটা বিষয়ে ও নিশ্চিত, ও যতদিন বেঁচে থাকবে ও তিয়াশাকে ভালো থাকতে দিবে না। ও যেমন কষ্ট পাবে ঠিক তেমনি তিয়াশাকেও কষ্ট পেতে হবে। ওদের গল্পটা এমনই থাকুক, তিক্ত, অসমাপ্ত কিন্তু প্রশান্তির। ওর গুমোট অনুভূতিগুলো ওর মাঝে সীমাবদ্ধ থাকুক। বাহিরের দুনিয়া ওকে নিয়ে না হয় ওকে নিয়ে ভালো থাকার গল্প আঁকুক। রুশের ঘুম ভেঙেছে প্রায় অনেকক্ষণ, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। বর্ষার দিনের সকালগুলোতে বিছানা ছেড়ে ওঠা আরেক সংগ্রামের নাম। কাঁথা সরিয়ে অনিচ্ছাকৃতভাবে উঠল রশি। ফ্লোরে পা রাখতে শরীর শিরশিরিয়ে উঠল। পা কিছুটা গুটিয়ে ফেলার মতো করে দৃঢ়ভাবে ফ্রেশ হতে গেল। ফিরে এসে বুঝতে পারলো 8টা বাজতে চলল। এই সময়টি প্রতিদিনও রান্না করে থাকতো। সবার জন্য নিজ হাতে রান্না করার মাঝে আলাদা আনন্দ খুঁজে পেত, কিন্তু আজকাল রান্না করার তার কাছেও ঠেকা যায় না। কর্তা সাহেবের কড়া নির্দেশ এই অবস্থায় বিছানা থেকে নামা ঠিক নয়, অথচ সে তাকে হাঁটা চলার অনুমতি দিয়েছে। কিন্তু ঘরের কোনো কাজ করা চলবে না। রুশি রান্নাঘরের কাছে আসতেই খাবারের ঘ্রাণ নাকে আসলো। ভেবেছে মিনু খালা হয়তো রান্না করছে, তাই চুপি চুপি রান্নাঘরে ঢুকে পড়লো, কিন্তু ঢুকেই থমকে গেল। তার কর্তা সাহেব ডিম উল্টা দেখিয়ে হিমশিম খাচ্ছে, কিন্তু ওকে দেখে জগৎ জোড়া হাসি। রুশিও বিনিময়ে হাসলো, কিন্তু চোর ধরা খেলে যেমনভাবে হাসে ঠিক তেমনভাবে। রুশি কয়েকটা জাড়ি খাওয়ার জন্য তৈরিই হচ্ছিল, কিন্তু সায়ান মুচকি হেসে বলল, ঘুম পালো হয়েছে বেবি। রুশিয়া জোর করেও হাসতে পারল না, বরং বোরকুসকে তাকালো। সায়ান কিছু না জানার ভান করে বলল, আমি তো বেবিকে বলছি, তুমি জানো না আমি তার সাথে কথা বলি?
বলে হেসে দিল নিজেই। রুষি কিছু না বলে এগিয়ে আসতে নিলে সায়ান শান্ত কণ্ঠে বলল, রুষি, ঘরে যাও, ব্রেকফাস্ট রেডি হলে আমি তোমাকে ডাক দিয়ে নিয়ে আসবো। রুষি জেদ ধরে বলল, আমি যাব না ঘরে। সারাক্ষণ ঘরে বসে থাকতে কার ভালো লাগে সায়ান? আমি টুকিটাকি কিছু না করলে আরও অসুস্থ হয়ে পড়ব। কিন্তু সায়ানের দিকে বুঝতে পারলো কথাগুলোর খুব একটা প্রভাব পড়েনি। তার উপর বরং সে পূর্বের মতোই শান্ত দৃষ্টিতে তাকালো। রুষি আবার নিজের স্বর নরম করে বলল, একটু থাকি না প্লিজ। সায়ান সরাসরি বলল, না, ঘরে যাও, কুইক। রুষি আবার মন খারাপ করেই বলল, প্লিজ, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করব না, শুধু চুপচাপ বসে আপনাকে রান্না করতে দেখব। সায়ান না বলতে গিয়েও কি ভেবে যেন বলল না। বসার ঘর থেকে একটা টুল নিয়ে এসে রান্নাঘরের দরজায় সামনে নিয়ে এসে রাখলো। তারপর বলল, তুমি চুপচাপ এখানে বসে থাকো, এখান থেকে এক পা ভিতরে আসলে তোমাকে রান্নাঘর থেকে বহিষ্কার করা হবে। রুষি মাথা নেড়ে চুপচাপ বসে থাকলো আর সায়ানকে রান্না করতে দেখতে লাগলো। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। বলা হয়ে থাকে না, ভালো সময়গুলো খারাপ সময়কে ভুলিয়ে দেয়। ও নিজের অতীতের সকল খারাপ সময় এই 2 বছরে ভুলে গিয়েছে। ওর কর্তা সাহেব গড় আর বাহির দুটোই সামলাতে মাহির। যতই বিজি হোক না কেন পরিবারের খোঁজ নিতে ভুলে না। রাতে দ্রুত ফিরে এসে বাচ্চাদের সময় দেয়, যাতে রুহানা সানিয়া তাদের বাবাকে মিস না করে। কাজের ফাঁকে ফোন দিলে রুষি প্রায় নিষেধ করতো না দেওয়ার জন্য, কিন্তু সায়ান তবুও প্রতিদিন নিয়ম করে কল করে জিজ্ঞেস করবে বাচ্চারা আর ও খেয়েছে কিনা। হয়তো নিজের বাবার করা ভুল নিজে করতে চায়নি। এই 2 বছরে সায়ান একদিনও তার মায়ের সাথে কথা বলেনি। রুষি জানে সায়ান যাই বলুক না কেন সে তার মাকে মিস করে, তাই প্রায় সায়ানের মায়ের সাথে ইদানিং যোগাযোগ করে, তার খোঁজ খবর নেয়। ওনার এই একা থাকাটা রুষিকে ইদানিং বেশ কষ্ট দিল। সায়ানকে ম্যানেজ করতে পারেনি। বলা হয় না, যাকে বেশি ভালোবাসে অভিমানও তার প্রতি বেশিই থাকে। আজ 2 মাস ধরে রুষি জানতে পারে ও কনসিভ করেছে। এই সংবাদে ওরা যে কতটা খুশি হয়েছে তা প্রকাশ করা সম্ভব নয়। তবে সায়ানের এক্সট্রা কেয়ার প্রায় বিরক্তিকর মনে হয়। যেহেতু মিসক্যারেজের কারণে এই 2 বছর প্রেগন্যান্সি নিয়ে অনেক কমপ্লিকেশন ছিল, তাই সায়ান আর রিস্ক নিতে চায়নি। ডাক্তার বলেছে একটু সাবধানে থাকতে, কিন্তু সায়ান সাবধান শব্দটিকে বিরক্তিকর শব্দে বানিয়ে ফেলেছে। খবরটা জানার পরেই ওরা সায়ানের নিজের বাড়ি ছেড়ে এখন ফ্ল্যাটে থাকে, যাতে রুষিকে সিঁড়িতে না চলতে হয়। বাসার প্রত্যেকটা স্থানে কার্পেট, সম্ভব হলে হয়তো ওয়াশরুমেও কার্পেট দেওয়া হতো। রুষি কথাগুলো ভাবছিল, তখনই রুষির সামনে পোয়ালার ব্রেডের ট্রে রাখে সায়ান আর ইশারা করে বলে খেতে। রুষি জানে এখন না করলে সোজা তাকে কিচেন থেকে গেট আউট করে দিবে, তাই চুপচাপ ব্রেড খেয়ে তারপর ফ্রুটস খেতে থাকে। সায়ানের সাথে টুকটাক কথা প্রায় 9টার কাছাকাছি বেঁচে যায়। রুষি উঠে দাঁড়ায় রুহানা সানিয়াকে রেডি করাতে, কারণ এই সময় ওরা উঠে ফ্রেশ হয়ে যায়। রুষি যেতে সায়ান ব্রেকফাস্ট টেবিলে সাজাতে সবে শুরু করে, কিন্তু রুষি বসার ঘরে এসে ওকে হালকা জোরে ডাকতে থমকে যায়। রুষি দৌড়ে আসতে রুষি বাচ্চাদের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে আর বিস্মিত হয়ে সামনে তাকিয়ে। সায়ান কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি চেঁচালে কেন? কোথাও পেইন হচ্ছে? ডাক্তারের কাছে যাবা? সায়ানের প্যানিক দেখে রুষি আশ্বাস দিল ওর কিছু হয়নি, বরং সায়ানকে ইশারায় সামনে তাকাতে বলল। সায়ান ব্রুকুসকে তাকাতে মুখে হাসি ফুটে উঠল। সানিয়া বিছানার শেষ অংশে বসা আর রোহান খাটে দাঁড়িয়ে সানিয়া চুলে সুন্দর করে বেনি করে দিচ্ছে। সানিয়া রোহানকে সুন্দর করে বলছে, ভাই, হচ্ছে না তো সেইভাবে, মাম্মামকে ডাক দিব, সে না হয় করে দিবে ঠিক করে। রোহান আবারও খুলে ধীরে ধীরে বেনি করতে করতে বলল, বাবাই বলেছে না মাম্মাম অসুস্থ, আমরা এখন মাম্মামকে বিরক্ত করতে পারবো না। মাম্মাম সুস্থ হওয়া পর্যন্ত তার সামনে চেঁচামেচি কিংবা লাফালাফি করাও যাবে না। সানি, না হয় মাম্মাম কষ্ট পাচ্ছে। সানিয়া ভাইয়ের কথা শুনে বুঝদারের মতো মাথা নাড়ল, তারপর মৃদুস্বরে বলল, ভাই থাক, বেরুনি সুন্দর হওয়া লাগবে না, তুমি কোনো রকম করে দাও, পরে করতে করতে সুন্দর করে পারবে। মাম্মাম সুস্থ হলে মাম্মামকে বলবো বেনি করে দিতে। রুষি কিছু বলল না, নিঃশব্দে তাকিয়ে শুধু দেখল। কে বলে শুধু পেটে ধরলেই মা হয়? পেটের সন্তানও এতটা বোঝে কিনাও জানা নেই, যতটাই 2 ছোট্ট প্রাণ ওকে বোঝে। সানিয়া যদিও হালকা দুষ্টিমি করে, কিন্তু রুহান বুঝদারের মতো বোনকে সামলে নেয় আর প্রায় সাবধান করে এমনটা করবে না। আর সানিয়াও মাথা নেড়ে ভাইয়ের কথা শোনে। বাচ্চাদের কথা শুনে নাকি সেন্সিটিভ বলেও জানে না। তবে রুহানা সানিয়ার কথা শুনে রুষি নিজেকে ধরে রাখতে পারল না। দৃঢ় পায়ে বসার ঘরে এসে কেঁদেই দিল আর মৃদুস্বরে বলল, ওরা আমাকে এত ভালোবাসে কেন সায়ান? আমি কি ওদের ভালো মা হতে পারবো? নিজের সন্তান আসলে ওদের পর ভাবতে শুরু করবো না তো? সায়ান আলতো করে রুষির মাথায় হাত বুলিয়ে বলল, ওরা 3 জনই আমাদের সন্তান রুষি, কেউ নিজের বা পরের নয়। তুমি অনেক ভালো মা বলেই ওরা এত ভালো সন্তান। তুমি আমাদের সন্তানদের অনেক বেশি ভালোবাসো বলে ওরা তোমাকে এত ভালোবাসে, আর এটা কখনোই বদলাবে না। রুষি নাক টেনে মাথা নাড়ল, তারপর বলল, আপনি সব কিছু ঠিক করেন, আমি ওদের ডেকে নিয়ে আসি।
রুশি কথাটা বলে বাচ্চাদের ডাকতে গেল, আর সায়ান ব্রেকফাস্ট সাজানো তো ব্যস্ত হয়ে পড়ল। এটা তাদের প্রতিদিনের রুটিন। সবাই একসাথে ব্রেকফাস্ট করার পর সায়ান বাচ্চাদের নিয়ে স্কুলে নিজে গিয়ে অফিসে যায়। যদিও লেট করে অফিসে যায়, কিন্তু কারো বলার কিছু থাকে না, কারণ অফিসের বসকে কে অ্যাফোর্ড করতে চাইবে। ব্রেকফাস্টের মাঝখানে সানিয়া হঠাৎই বায়না ধরে বসলো, বাবাই ইনুকে দেখবো, প্লিজ প্লিজ। মেয়ে বলেছে আর সায়ান কথা রাখবে না, এমনটা তো হতে পারে না। সায়ান হালকা হেসে ইনানকে কল দিল। ইনায়া, ইনান আর সামাইরার 5 মাসের মেয়ে। যদিও সায়ান, রশি কিংবা কেউই এমনটা এক্সপেক্ট করেনি, কিন্তু ওদের দুজনকে একসাথে ভালো থাকতে দেখে সবাই খুশি। সামু যদিও আগের মতো হাসি খুশি হতে পারেনি, কিন্তু পূর্বে সে ন্যায় অনেক বেশি বেশি কথা বলে। কিন্তু ইনান কি করে যেন সবটা বুঝে যায়। মাঝে মাঝে হয়তো সামুর বাগের কথাগুলো নিজেই বলে দেয়। ইনানে যেহেতু লন্ডনে সব কিছু, তাই ইনান আর সামু সেখানেরই বাসিন্দা। ইনান ছুটি পেলে মাঝে মধ্যে বাংলাদেশে এসে কিছুদিন বেরিয়ে যায়। ভিডিও কল দিতে শামু কল ধরে হালকা হাসলো। এই মুহূর্তটায় প্রায় কল আসে, তাই তারা বেশ অভ্যস্ত। লন্ডনে এখন বিকেল সময় 5টার কাছাকাছি। সানিয়ার সাথে কিছুক্ষণ কথা বলে শামু ক্যামেরা ঘুরিয়ে দিল। ইনান ইনায়ার সাথে একটু আধটু কথা বলছে, আর ইনায়া খিলখিল করে হাসছে। ইনান ইনায়াকে নিয়ে ক্যামেরার কাছে এগিয়ে এসে বেবিকে দেখালো, তারপর আবার তার সাথে কথা বলতে শুরু করলো। শামু হুট করে নিচের দিকে ক্যামেরা ফিরিয়ে মুচকি হেসে বলল, একটা সারপ্রাইজ আছে, ওয়েট। রুশি ফোন নিজের হাতে নিয়ে সায়ানকে ইশারা করে বলল, রেডি হয়ে আসতে। সায়ান যেতে রুশি ক্যামেরার দিকে ফিরে তাকায়, আর চন্দ্রিকা হঠাৎই স্ক্রিনে আসে। রুশি এমনকি বাচ্চারাও চমকে যায়। সানিয়া চিৎকার দিয়ে বলে, চন্দ্রিপুপ্পি। চন্দ্রিকা হেসে ওদের সাথে কথা বলে, তারপর রুশির দিকে তাকিয়ে বলে, রুশি ভাবি কেমন আছো, কেমন যাচ্ছে দিনকাল? রুশি হেসে বলল, সেটা তো মুখ্য কথা নয়, আগে বলো লন্ডন কী করছো, যাওয়ার আগে বললে না যে। তখন চন্দ্রিকা হেসে বলল, আমি তো একা আসিনি, তোমার ভাইও এসেছে। হুট করে প্ল্যান আর হুট করে আসা, তাই বলা হয়নি ভাবি। শাহেদ চন্দ্রিকার পাশে এসে দাঁড়িয়ে বলে উঠল, বুবু হানিমুনে আসছি, তোমাদেরকে জানিয়ে আসবো নাকি? শাহেদ কথাটা মজা করে বললেও চন্দ্রিকার লজ্জায় লাল হয়ে গেল। এভাবে নিজের ভাবির সামনে কথাটা শুনে অপ্রস্তুত হয়ে পড়ল, তাই তো ক্যামেরা থেকে সরে পড়ল। শামু এদিক ওদিক থেকে হাসছে, আর এদিকে ওরা দুই ভাই বোন হেসে চলছে। শাহেদ হাসি থামিয়ে বলল, বিয়ের পর ব্যস্ততার কারণে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই ঘুরতে যাওয়ার প্ল্যান করতে লন্ডন আসার কথা ভাবলাম। সবার সাথে দেখাও হয়ে গেল, আবার ঘোরাও হয়ে গেল। রুশি হেসে ফেলে বলল, ওই ইনডাইরেক্ট হানিমুন বলা যায়। আর শাহিদ কিছু না বলে বোনের সাথে হাসতে লাগলো। ওদের বিয়েটা বেশ হুট করেই হয়ে গেছে। রুশির বাবা মা যখন আরও 1 বছর পূর্বে জানতে পারে চন্দ্রিকা শাহিদের সম্পর্কের কথা, তখন তারা বিয়ে পড়ানোর সিদ্ধান্ত নেয়। আর ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে ওদের বিয়েটাও হয়ে যায়, কারণ কোম্পানির অনেক চাপ থাকায় শাহিদ বেশি দিন ছুটি নিতে পারেনি। ব্যাস, এরপর থেকে ওদের ছোট্ট সংসার। চন্দ্রিকাকে রুশির বাবা মা বেশ ভালোবাসেন, এতটাই যে রুশির মাঝে মাঝে মনে হয় আদৌ রুশি তাদের আসল মেয়ে নাকি চন্দ্রিকা। সবার সাথে কথা বলা শেষ, রুশি ফোন রেখে দিয়ে সামনে তাকিয়ে দেখে সায়ান হাত বাস করে দাঁড়িয়ে আছে। পাশে তাকিয়ে দেখলো বাচ্চারা নেই, হয়তো গাড়িতে চলে গেছে। রুশি মুচকি হেসে বলতে নিল, আপনি এখনও যাননি? রুশি নিজের কথা শেষ করতে পারল না, তার পূর্বে সায়ান ওর কপালে আলতো করে অধর শুয়ে পড়ল, সাবধানে থেকো, মিনু খালা 12টার মধ্যে চলে আসবে, ততক্ষণ যাতে কোনো কাজ করছো না শুনি। বোর লাগলে টিভি দেখো কিংবা বই পড়বে। আমি ফোন দিয়ে যাতে শুনেছি তুমি দুপুরের খাবার ঠিক মতো খেয়েছ। আর হ্যাঁ, আমাকে একটু মিস করো, হ্যাঁ। রুশি হেসে ফেলল, তারপর বলল, একটু একটুই কিন্তু করব, বেশি করব না। সায়ান মাথা নাড়িয়ে মুচকি হাসলো, তারপর বেরিয়ে পড়ল। রুশি সেখানেই দাঁড়িয়ে রইল। সব কিছু কেমন স্বপ্নের মতো। কয়েক বছর পূর্বেও সব কিছু অগোছালো ছিল, কিছু অতীত ভুল বোঝাবুঝির দরুন সবাই কোনো কিছু না করেই ওরা আলাদা ছিল। কিন্তু কথায় আছে না, কষ্টের পর সুখ অনিবার্য। ওদের আলাদা থাকার দিনগুলো ওদের জীবনের একটা বিরাট অধ্যায় থেকেছিল, যার থেকে শিক্ষা নিয়ে সামনের এগোনোটা জরুরি ছিল। অনেক সময় পেরিয়েছে, হয়তো হেলায়, কিন্তু বাকিটা সময়ে কাটবে শুধু সুখের বেলায়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে গোমট অনুভূতি। এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।